আচ্ছা, এরপরে এই গ্রাফটা কিসের? এই গ্রাফটা হচ্ছে ফ্রি এনার্জি ভার্সেস টেম্পারেচার বাই জে, মানে ইন্টারঅ্যাকশন, এক্সচেঞ্জ ইন্টারঅ্যাকশন টার্ম যেটা, তাদের তার সঙ্গে টেম্পারেচারের রেশিওর সঙ্গে একটা এফ এর প্লট। তিনটা কেসে প্লট করা হয়েছে, একটা টি গ্রেটার দ্যান টিসি, টি লেস দ্যান টিসি আর টি ইকুয়াল টু টিসি। প্লটটা দেখবে, প্লটের এক্সপ্লেনেশনটা নিচে রয়েছে, আমি একটু ফাস্ট যাবো কারণ অনেকটা কভার করতে হবে। আচ্ছা, তারপরের যে ব্যাপারটা, এই যে দুটো এর পরের পেজ, এই দুটো পেজে একটু এক্সপ্লিসিট ক্যালকুলেশনস রয়েছে। মানে এই তোমাদের যদি অ্যাপ্রক্সিমেশন অব্দি লিখতে দেয়, তোমরা এম এর ওই এক্সপ্রেশনটা আনলে, এন ওই গ্রাফটা দিয়ে দিলে তাতেই চলবে, এইগুলো লেখার দরকার নেই। এখানে কি করা হয়েছে আমি বলে দিই। অনেক সময় অনেক ওই বলে না যে ওই যেরকম তোমার লিমিটিং কেস বা স্পেশাল কেস বলে থাকে, তো সেই জন্য করানো, মানে এখানে দিয়ে দিয়েছিলাম। একটা ছিল ইন অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড। তোমরা আগের দিন এস যেটা এনট্রপিটা কি পেয়েছিলে? এনট্রপিটা এরকম একটা দেখতে এক্সপ্রেশন ছিল, এই যে কেবি ln n ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস nm বাই 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস nm বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন লাগাবে, মানে ln n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ln n মাইনাস n। সেই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে এনট্রপিটাকে এক্সপ্যান্ড করা হয়েছে। এক্সপ্যান্ড করার পর সেটাকে এনট্রপি অফ মিক্সিং নাম দেওয়া হচ্ছে, এসটাকে এম দিয়ে ভাগ করেছে, অর্থাৎ টোটাল নাম্বার অফ স্পিন দিয়ে ভাগ করে একটা এক্সপ্রেশন এসছে। এইবার এই যে জিনিসটা এলো, এটা কি করা হয়েছিল? এটার মধ্যে আমরা টেলর এক্সপ্যানশন করব ইন দ্য ভিসিনিটি অফ ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি। তো টেলর এক্সপ্যানশন এস এম কে করলে s0 plus 1 by 2 factorial del 2s del m square at m equal to 0 plus 1 by 4 factorial del to the power del 4s by del m to the power 4 m equal to 0 m to the power 4, এইভাবে ভেঙে এসছে। সেই ভ্যালুগুলো ক্যালকুলেট করা হয়েছে m0 পয়েন্টে। দেন সেখান থেকে ফাইনালি এস এম এর যে ভ্যালুটা সেটা বসিয়ে এফ এম ফ্রি এনার্জি পার স্পিন, যেই এক্সপ্রেশনটা তোমাদের ছিল ইউ মাইনাস টিএস বাই এন আগের দিন, এই জায়গাটা, সেখানে ওই ডেল্টা আই সিগমা যে অ্যাভারেজটা এম স্কোয়ার, এই সব কিছু অ্যাপ্রক্সিমেশন মিলিয়ে একটা ফ্রি এনার্জি টার্ম আনা হয়েছে, যেটা দেখতে এইরকম। সেটাকে কার টার্মসে লেখা হয়েছে, সেটাকে কেবি দিয়ে ভাগ করে শুধুমাত্র টেম্পারেচারের ফাংশনে আনা হয়েছে, এবং তার কিছু লিমিটিং কেস বলতে পারো টি গ্রেটার দ্যান টিসির জন্য এবং টি লেস দ্যান টিসির জন্য দেখে সেটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। কেন? কারণ যে কোনো সিস্টেম যদি আমার তার স্টেবিলিটি অ্যানালিসিস করতে হয়, তাকে কি করতে হবে? তার এনার্জিটাকে মিনিমাইজ করতে হয়। দ্যাটস ওয়াই এই ফ্রি এনার্জি যেটা বের করলাম ডিভাইডেড বাই কেভি, জাস্ট ওটাকে টেম্পারেচারে ফাংশন করার জন্য, তাকে এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করে 0 করেছি, এবং সেখান থেকে যে ম্যাগনেটাইজেশনে এই মিনিমাম ফ্রি এনার্জি আমরা পাচ্ছি, সেই এমটাকে আমরা অ্যাজ আ ফাংশন অফ টেম্পারেচার নিয়ে এসেছি। অনেক বইয়ে এটা থাকে, বা অনেক সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে যে ম্যাগনেটাইজেশন আর ক্রিটিক্যাল টেম্পারেচারের রিলেশন কি, তখন এটা দিতে হবে। বাট মানে খুব একটা ইম্পর্টেন্ট কেস এটা নয় যে একদম হাতে করে রেডি করে রাখতে হবে। তো একটু ফাস্ট বললাম, তোমরা একবার দেখে নিও কি বললাম। বেসিক্যালি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এনট্রপিটাকে প্রথমে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন লাগিয়ে সিম্পলিফাই করেছি, দেন সেটাকে কি করেছি, টিসি ক্রিটিক্যাল টেম্পারেচারের ভিসিনিটিতে m ইকুয়াল টু 0 পয়েন্টের নিয়ারে, মানে টেলর সিরিজ তো x বাই x ইকুয়াল টু x নট কোনো একটা পয়েন্টে করা হয়, এখানে সেটা m ইকুয়াল টু 0 পয়েন্ট, তাতে করে তার টেলর এক্সপ্যানশন নিয়েছি, নিয়ে সেই ভ্যালুগুলো বসিয়ে আমরা ফ্রি এনার্জি পার স্পিন বার করেছি, সেটাকে কেবি দিয়ে ভাগ করেছি টু form the function free energy per spin as a function of only temperature. Then তার কিছু লিমিটিং কেস না, দুটো কেসই করেছে, একটা টি গ্রেটার দ্যান টিসি আর একটা হচ্ছে টি লেস দ্যান টিসি, এবং সেক্ষেত্রে কোন এম এর জন্য, কোন ম্যাগনেটাইজেশনের জন্য ফ্রি এনার্জি ইন দ্য সিস্টেম সেটা মিনিমাইজড হচ্ছে দেখার জন্য ডেরিভেটিভ করেছি উইথ রেসপেক্ট টু এম। যেই এমটা বেরিয়েছে সেই এমটাই হচ্ছে আমার করেসপন্ডিং এম, যার জন্য ওটা এই আইসিং মডেলটা স্টেবিলিটির দিকে এগোবে, বিকজ হিয়ার দ্য ফ্রি এনার্জি ইজ মিনিমাইজড। সেখান থেকে এমটার এই রিলেশনটা আমরা অবটেন করেছি। সিমিলারলি ইন প্রেজেন্স অফ স্পিন, ওটা কি ছিল? ওটা ছিল তোমার যদি এক্সটার্নাল ফিল্ড প্রেজেন্ট থাকে, এরপরে হচ্ছে যদি স্পিন প্রেজেন্ট থাকে সেই ক্ষেত্রে কি রকম হবে, সেইটা করে একটা ওই এম এর এক্সপ্রেশন আনা হয়েছে। একই জিনিস, শুধু এফ এর যে এক্সপ্রেশনটা তাদের চেঞ্জ এসছে। এই এফটা কোথা থেকে এসছে? এই এফটা এসছে আগের দিন যে এফটা তোমরা বসিয়েছিলে সেখান থেকেই।
তো সেখান থেকেও এফটাকে আনার পরে সেই এফটাকে এম দিয়ে ডেরিভেটিভ করা হয়েছে, করে এম এর ভ্যালু আনা হয়েছে এবং সেই ভ্যালুগুলো বসিয়ে ই অ্যান্ড অল এগুলো বার করা হয়েছে। তার মানে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এইটা হচ্ছে আগের যে ডেরিভেশনটা তার সঙ্গে লিঙ্কড আপ, ওই তার আগের মানে কি বলবো, দুটো কেস করেছো। একটা কেস করেছো তোমরা ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, আর ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্স ছাড়াও যদি স্পিনের প্রেজেন্স থাকতো, মানে যে কেসটা আমরা ধরে নিয়েছিলাম সেই কেসটা দিয়ে যদি করতে, তাহলে এম এর যে এক্সপ্রেশনটা আসতো যার জন্য ফ্রি এনার্জিটা মিনিমাইজড হতো সেটা বার করা, এবং সেখান থেকে এনার্জি ই এর ভ্যালু বার করা হয়েছে, মানে মিন এনার্জি। মিন এনার্জিটা তোমাদেরকে আগের দিন লিখিয়েছিলাম আগের ক্লাসে। মিন এনার্জি এইখান থেকে আসবে। মিন এনার্জিটা ইউ এর যে এক্সপ্রেশনটা ছিল এখান থেকে সিগমা আই সিগমা জের ভ্যালু বসিয়ে যে অ্যাপ্রক্সিমেশনটা সিগমা আই সিগমা জের অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ অফ সিগমা আই অ্যাভারেজ অফ সিগমা জে মানে এম স্কয়ার, সেই সব বসিয়ে যে এনার্জিটা তোমরা পাবে সেই এনার্জিটা দেখতে এরকম হবে। এবং তারপর সেই এনার্জিটাকে যদি তোমরা টাইমের এই টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করো, যেই সিভিটা দেখতে পাবে সেই সিভিটার ভ্যালুটা 3kN/2 এবং তার প্লট, সিভির প্লট। তাহলে আমি কি বললাম, তোমাদের আগের দিন যেই অবধি ডেরিভেশনটা হয়েছিল এখানেও দেখো ডেলএফ ডেলএমই করা হয়েছিল, কিন্তু এখন যদি আমরা কি করছি আরেকবার করে এম এর রেসপেক্টে ডেরিভেটিভ করে সেই এমটা ইনভেস্টিগেট করছি, যার জন্য কিনা স্পিনের প্রেজেন্সে তোমরা একবার দুটো এফএম কে ট্যালি করো। প্রথম এফএমটা কি ছিল, খাতাটা দাও। প্রথম এফএমটায় তোমাদের যে টার্মগুলো ছিল সেই টার্মগুলো এস এর ওখানে কোনো স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন সেখানে লাগিয়ে করা ছিল না, শুধু এই এক্সপ্রেশন এইখানে পড়ে এই পরের এক্সপ্রেশনে আনা হয়েছিল। তো এই এফএমটার ক্ষেত্রে যদি তোমরা কি বলে ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এম, তাহলে যে জিনিসটা পাবে ইন টার্মস অফ টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার, সেইটা দিয়ে তোমার লেখা হয়েছে এম কে, এবং তারপরে মিন এনার্জিটাকে লিখে সেখান থেকে সিভি স্পেসিফিক হিটটাকে আনা হয়েছে। একবার বলো এখানে কোনো প্রবলেম আছে কিনা কিছু বুঝতে, কারণ এই গ্রাফটা ইম্পর্টেন্ট। সিভির যে গ্রাফটা এলো এই টি ইকুয়াল টু টিসির পরে যে ওর ভ্যালুটা একটা পয়েন্টে স্যাচুরেট করে গেছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। গ্রাফটা হয়তো দিলেও দিতে পারে যে সিভি কি বলে সিভি ভার্সেস টেম্পারেচার প্লটটা কেমন হবে ব্র্যাগ-উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশনে। সো তখন তোমাকে এই গ্রাফটা দিয়ে যে কথাটা লেখা রয়েছে যে টি টিসিতে যদি টেন্ড করে যায় তাহলে সিভি will be tending to 0 সেটা লিখে দিতে হবে। একবার দেখে নাও যে আমি কি বললাম, দেন পরেরটায় যাব। দেখেছো এখানে ডিফারেন্সটা কোথায়? আগেরটায় তোমরা একটা এক্সাক্ট সলিউশন মতো পাচ্ছিলে, এখানে কিন্তু ওই টেলর সিরিজ এক্সপেনশন আগের প্রসেসটা ফলো হয়েছে এবং হয়ে ওই এক্সপেনশন দিয়ে তোমার অ্যাবাউট টিসি যদি এম 0-র কাছাকাছি আমরা এইচটাকে ভাঙি, এইচ নয় এফটাকে যদি ভাঙলে যে এক্সপ্রেশনটা আসবে তাকে ডেরিভেটিভ করা হয়েছে এম দিয়ে এবং তার এমটা বার করা হয়েছে। এত অবধি ক্লিয়ার সকলের যে কি করেছি, এখান দিয়ে কি প্রশ্ন দিলে দিতে পারে? হ্যালো, হ্যাঁ দিদি। তাহলে কি বললাম, তোমাদের যদি এখান থেকে প্রশ্ন, তোমাদের ব্র্যাগ উইলিয়ামসটা মোটামুটি শেষ হয়ে গেল। ব্র্যাগ এরপরে একটা কোরিলেশন এফেক্ট দিয়ে দেখবে নোটসে রয়েছে, ওটা পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি এখন স্কিপ করছি কারণ টাইমটা কম। তো এখান থেকে ব্র্যাগ উইলিয়ামস থেকে যে প্রশ্নটা দিতে পারে একটা হচ্ছে যে 2-ডাইমেনশনাল আইসিং মডেলের ক্ষেত্রে স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হচ্ছে সেটা দেখাও, অর্থাৎ ফেজ ট্রানজিশন হচ্ছে দেখাও। তখন তোমাদের আগের দিন যতদূর আমি বলেছিলাম সেই অবধি করতে হবে, করে দেখাতে হবে যে বিটা যদি 0 হয়ে যায় তাও একটা এম এর ভ্যালু তোমরা পাচ্ছ। তারপরে যেটা বললাম এবং এই গ্রাফটা তোমরা দেবে। তারপরে আরেকটা কি জিনিস আসতে পারে সেটা হচ্ছে যে দেখাতে বলতে পারে যে আইসিং মডেল যখন স্টেবল হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে সেই সময় ওর যে স্পেসিফিক হিট সেটা ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশন থেকে কি রকম বিহেভিয়ার শো করবে উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। অর্থাৎ তখন তোমাকে কি করতে হবে, এই গ্রাফটা যেটা আমি এক্ষুনি করালাম মানে বললাম সেই গ্রাফটা তোমাদেরকে ওখানে
দিতে হবে এবং তার যে এক্সপ্লেনেশনটা রয়েছে সেই এক্সপ্লেনেশনটাও দিতে হবে, কারণ কি বলে এই ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশনের এই যে রেজাল্ট আলটিমেট পাচ্ছ না সিভির সঙ্গে টি এর, এটা এক্সপেরিমেন্টের সঙ্গে অনেকটা মিলে যায়। এবং এখানে যে ফেজ ট্রানজিশনটা তোমরা দেখলে সেটা অনেক সময় লিকুইড ভেপার ফেজ ট্রানজিশন, যেটা তাদের মধ্যে একটা অ্যানালজি আসে এবং যেহেতু এখানে আমি বললাম কেন এফটাকে মিনিমাইজ করছি ফর দ্য স্টেবিলিটি অ্যানালিসিস অফ আইসিং মডেল, সুতরাং আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করছি সেটার একটা স্টেবিলিটির দিকে যাওয়ার মানে একটা সম্ভাবনা রয়েছে, পসিবিলিটি রয়েছে, সুতরাং আমার কাজটা অনেকটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে ট্যালি করছে। তো এই হচ্ছে কনক্লুশন অফ ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশন। এই জায়গাগুলো কিছু লেখা রয়েছে, পয়েন্ট করে কিছু জিনিস লেখা রয়েছে, এগুলো দরকার নেই, এগুলো তোমাদের এক্সামের জন্য অত দরকার নেই, যেদিন বলেছিলাম মোটামুটি করে বলা ছিল। তো এরপরে আসবে বাইনারি অ্যালয়। তাহলে বাইনারি অ্যালয়ের ক্ষেত্রে প্রথম চলে যাও, ওটা একটু এদিক ওদিক হয়ে গেছিল এই এক্সাম্পলটা। এখানে কিছু জিনিস লিখতে হবে, নোটে লেখা নেই, একটু খাতা খুলে লিখে নাও। বলি আমি, হ্যালো হ্যালো, হ্যাঁ দিদি। ঠিক আছে, দেখো in case of binary alloy, there exist three nearest neighbor pair for each atom. In case of binary alloy, there exist three nearest neighbor pair for each atom. হয়েছে? হ্যাঁ দিদি। তারপরে লেখো, ওটা লিখবে কোথায় বলো তো? এই এক্সপ্রেশনটা যে লেখা EAN মান তার নিচে লিখবে এবার যে পয়েন্টটা বলছি। দেখো, at temperature T equal to 0, ব্র্যাকেটে absolute temperature, at temperature T equal to 0, ব্র্যাকেটে absolute temperature, the alloy is the alloy is in the state of minimum configurational energy. The alloy is in the state of minimum configurational energy at T equal to 0, that is absolute temperature. The alloy is in the state of minimum configurational energy. বলে বলবে লিখেছো? হ্যাঁ দিদি। Here the two types of atoms will occupy the mutually exclusive sites. Here the two types of atoms would occupy mutually exclusive sites. তারপরের পয়েন্ট, as the temperature increases, দিদি আগে যে মিউচুয়ালের পর কি ছিল? two types of atoms would occupy mutually exclusive sites, মানে একই সঙ্গে দুজনে একই সাইট শেয়ার করতে পারবে না, দুজনে দুটো আলাদা সাইটে বসবে, mutually exclusive site. হয়েছে? হ্যাঁ। As the temperature increases, an exchange of sites happens.
as the temperature increases, an exchange of sites happens. And as the temperature increases, the exchange of sites happens, and due to the thermal agitation, the order in the system, due to the thermal agitation, the order in the system starts giving away. লিখেছো? লিখতে পেরেছো? Hence, the two types of atoms break down. Hence, the two types of atoms break down. And the system behaves as an assembly of N1 plus N2 atoms. N1 plus N2 atoms of essentially the same species. দেখা হয়েছে এতটা? হ্যাঁ দিদি। Thus, the theoretical analysis of Ising model is much related. The theoretical analysis of Ising model is much related to the study of order disorder transitions, in alloys. অর্থাৎ কি বলতে চাইলাম, বাইনারি অ্যালয়কে কিভাবে রিলেট করছে আইসিং মডেল। বাইনারি অ্যালয় মানে দুটো আলাদা ধরনের অ্যাটম, তাদের একটা কোনো মানে হয় সেটা বিসিসি হতে পারে, এফসিসি টাইপ হতে পারে, সেরকম একটা কম্বিনেশন, যেখানে এক একটা সাইডে এক একটা অ্যাটম বসে রয়েছে। এটা বডি সেন্টার কিউবিক, যেটা আমার খাতায় আঁকা রয়েছে। তো তাদের ক্ষেত্রে কি হবে, এই যে স্ট্রাকচারটা, এটা সবসময় ধরে রাখতে পারবে না। অনেক সময় যখন আমি টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, এই যে অ্যাটম গুলো তাদের ভেতরকার নিজেদের কাইনেটিক এনার্জি বাড়বে, তারা ধাক্কা খাওয়ার ফলে থার্মাল এগিটেশন হবে, এবং সেই এনার্জির জন্য ওদের এই যে পার্টিকুলার স্ট্রাকচারটা সেটা ব্রেকডাউন করে যেতে পারে, এবং করে গিয়ে কি হতে পারে, এই যে আমরা আলাদা করে এইটা আর ওটাকে আলাদা করে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছিলাম, সেগুলো সব একসঙ্গে মিলে একটা মানে কি বলবো, একই ধরনের দেখতে স্পিসিস তৈরি করতে পারে। অর্থাৎ প্রথমে সিস্টেমটার মধ্যে একটা অর্ডার ছিল, তারা যে যার নিজস্ব জায়গায় বসেছিল, একটা পার্টিকুলার কনফিগারেশনকে ফলো করছিল, কিন্তু টেম্পারেচার বাড়ানোর সঙ্গে সঙ্গে সেই যে পার্টিকুলার কনফিগারেশন, সেখানে ডিসঅর্ডার অ্যারাইজ করছে। এটাকে আমরা বলছি অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন। তাহলে আমি কি বললাম, যে যদি তোমার কোনো একটা অ্যালয়ের ক্ষেত্রে, আমরা এখানে বাইনারি অ্যালয় নিয়েছি, এটা অন্য অ্যালয়ের ক্ষেত্রেও হতো, কি হয়
যখন কিনা তোমার কোনো একটা টেম্পারেচার ইনক্রিজ করছে, একটা অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন হতে পারে। অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশনটা তাহলে কি বলছে, যে কোনো একটা এক্সটার্নাল কন্ডিশন যদি চেঞ্জ করে যায় তাহলে সাবস্টেন্সটার স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারে, কিন্তু তাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাটমস তারা কিন্তু একটা র্যান্ডম অর্ডারে অর্ডারাইজ থাকবে। তার মানে কি বললাম, যদি কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বলো বা এক্সটার্নাল কন্ডিশন বলো সেটা আমরা চেঞ্জ করি, তাহলে এই যে অ্যালয়টা তার স্ট্রাকচারে চেঞ্জেস আসবে, তার মানে একটা অর্ডার থেকে ডিসঅর্ডার তৈরি হলো। এই ধরনের জিনিসকে আমরা অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন বলছি। এবং আগের দিন তোমরা যখন করছিল ওই মডেল আঁকাচ্ছিলাম 2 ডাইমেনশনের ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে যে মডেলগুলো, এই যে মডেলগুলো আঁকাচ্ছিলাম, এগুলো তো একটা অর্ডার মডেল। এবার এই মডেলগুলো যদি কোনো মানে বাইরের কোনো কোনো টেম্পারেচার বা অন্য কোনো একটা কন্ডিশন যদি চেঞ্জ করি, এই মডেলগুলো স্ট্রাকচার চেঞ্জ করবে, কিন্তু টোটাল যতগুলো প্লাস ততগুলো মাইনাস সেগুলো বজায় থাকবে। সুতরাং এই যে আমরা n প্লাস n মাইনাস n প্লাস প্লাস n প্লাস মাইনাস এর কনসেপ্টটা এনেছিলাম, এই স্পিন আপ স্পিন ডাউন, তাদের যে কনফিগারেশন, তাদের যে একের সঙ্গে আরেকজনের যে পেয়ার তৈরি করার ব্যাপারগুলো, এখান থেকে যে আইসিং মডেলের এক্সপ্লেনেশনটা, সেটার একটা ওয়েল নোন অ্যাপ্লিকেশন হতে পারে বাইনারি অ্যালয়ের ক্ষেত্রে অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশনটা। ক্লিয়ার এত অবধি যে কেন আমরা বাইনারি অ্যালয়ের সঙ্গে রিলেট করলাম আইসিং মডেলকে? ক্লিয়ার হয়েছে এতটা? অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশনটা কি কোথাও একটু লিখে নাও, তোমাদের তো অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশনটা কোথাও লেখা নেই, একটু লিখে নাও যে অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন মিন্স। লিখছো? হ্যালো, হ্যাঁ দিদি। লিখে নাও একটু যে অর্ডার ডিসঅর্ডার ট্রানজিশন মিন্স when the external condition like temperature, when the external condition like temperature changes, when the external condition like temperature changes, the structure of a substance changes. The structure of the substance changes, whereas the constituent atoms, are arranged orderly or randomly. Whereas the constituent atoms are arranged orderly or randomly. তাহলে আমি কি করব? এরপরে তোমাদের বাইনারি অ্যালয়ের ক্ষেত্রে যেটা দিতে পারে কোয়েশ্চেন, যে বাইনারি অ্যালয়কে কেন তোমরা আইসিং মডেল দিয়ে এক্সপ্লেন করছো, সেটার এক্সপ্লেনেশন যেটা লিখলে সেটা, এবং তারপর দিতে পারে যে তাহলে তার ক্ষেত্রে এনার্জি যেটা ফ্রি এনার্জি সেটা কেমন দেখতে হবে। তো তার জন্য দেখো তোমাদের ওই n11 n22 n12 আগের দিন যেগুলো n প্লাস প্লাস n প্লাস মাইনাস n মাইনাস মাইনাস ছিল, সেগুলোই এখন প্লাস মাইনাস গুলো রিপ্লেসড হয়ে গেছে কনস্টিটিউয়েন্ট অ্যাটম দিয়ে। এবং সেটা থেকে কি লেখা হয়েছে, EA n11 n22 n12 is a function of epsilon 1 n11 epsilon 2 n22 epsilon 1 to n12। epsilon 1 হচ্ছে ওই এক নম্বর অ্যাটমটার বাইরের কি বলে এক্সটার্নাল ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাকশনের জন্য এনার্জি, epsilon 2 is that for the second kind of atom, আর epsilon 1 2 হচ্ছে ওই 1 আর 2 এর মধ্যে যে মানে ইন্টারঅ্যাকশন সেটাকে বোঝাচ্ছে। তারপর আগের দিন যেভাবে গামা n1 গামা n2 এবং n1 plus n2 equal to n এই তিনটে ইকুয়েশন আমি লিখিয়েছিলাম, সেখান থেকে n12 n22 কে আনা এবং সেই এক্সপ্রেশন গুলোকে সাবস্টিটিউট করে এই ফ্রি এনার্জির এক্সপ্রেশনটাকে নিয়ে আসা। তোমাদের কোয়েশ্চেন যদি দেয় তাহলে দিতে পারে বাইনারি অ্যালয়কে কিভাবে কেন আইসিং মডেল দিয়ে এক্সপ্লেন করতে পারছো সেটা বলো, আর সেকেন্ডলি দিতে পারে যে তার ক্ষেত্রে ফ্রি এনার্জিটা কেমন দেখতে হবে সেটা। সো এই অবধি ক্লিয়ার যে কি বললাম আমি?
আর একটা কোয়েশ্চেন, ওটা তোমাদের মানে আমি জানি না তোমাদের ক্ষেত্রে আসার চান্স আছে কতটা বা নেই, কারোর যদি ইন্টারনালে থেকে থাকে এই পার্টটা কিরকম কোয়েশ্চেন আসছে আমাকে বলো। যদি আর একটা কোয়েশ্চেন আসে ল্যাটিস গ্যাসের সঙ্গে একটা কম্প্যারিজন অফ বাইনারি আলাদ, যদি মনে করো যে এরকম কিছু রয়েছে তো ওটা আমি দিয়ে দেবো লিখে যে কি কম্প্যারিজন রয়েছে, সেটা একটা পয়েন্ট হতে পারে, বাট ওটা তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়। মেইনলি ব্র্যাগ উইলিয়াম অ্যাপ্রক্সিমেশন এবং তারপর সেই অ্যাপ্রক্সিমেশনের আন্ডারে যে আইসিং মডেলটা রয়েছে সেইটার দিয়ে বাইনারি অ্যালয়ের যে এক্সপ্লেনেশন এইটা আসতে পারে, 3 মার্কসের এলো বা এরকম আসতে পারে। অ্যাডমিট তো এত অবধি ক্লিয়ার প্রত্যেকের? বাইনারি অ্যালয় অবধি প্রত্যেকের ক্লিয়ার? তুহিন সিনহা না সিংহ? হ্যাঁ দিদি ঠিক আছে। ক্লিয়ার এত অবধি? হ্যাঁ দিদি বোঝা গেছে আইসিং মডেলের কিন্তু মোস্ট অফ দ্য পুরোটাই হয়ে গেল, শুধু বেথ অ্যাপ্রক্সিমেশনটা বাকি, এটা আমি বলবো। আর এখানে দেখবে একটা অঙ্কের মতো করা রয়েছে বাইনারি অ্যালয়ের, ওটা আমি এখন বলার মানে এখন তো বলার এত স্কোপ নেই, এতগুলো জিনিস বাকি। এটা একটা অঙ্কের মতো দেওয়া এবং তার ওই দুটো কোরোলারিও কি হবে সেরকমও জিনিস দেওয়া রয়েছে। এই জিনিসটা একবার দেখে রেখো, যদি পরীক্ষায় দিল একটু ঘুরিয়ে কোয়েশ্চেন তো তখন এরকম একটা জিনিস পেলেও পেতে পারো, বাট আমার মনে হয় না দেবে। তোমাদের যে ধরনের যেগুলো বলে দিলাম মোটামুটি সেগুলোই দেখে রাখবে, এই ধরনের প্রশ্নই এই বাইনারি অ্যালয় আর ব্র্যাগ উইলিয়ামস থেকে আসতে পারে। ক্লিয়ার? আর বাকিরা কারা রয়েছে দেখি, এরাই তো কথা বলে সবসময়, বাকিরা কথা। নিমা সরকার, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে। সঞ্চয়িতা মণ্ডল, হ্যাঁ দিদি ঠিক আছে। ঠিক আছে তাহলে আমি পরেরটায় চলে আসি। বেথ অ্যাপ্রক্সিমেশনটা কারা বলছিলে কলেজে টিউটোরিয়ালে দিয়েছে? আমাদের দিয়েছিল। সুকন্যা, কোন কলেজ? বেথুন। বেথুনে দিয়েছিল। টিউটোরিয়ালে দিয়েছে কোয়েশ্চেন। টিউটোরিয়ালে কি হয় তোমাদের? টিউটোরিয়ালে মানে কিভাবে হয় আমি ঠিক জানি না, টিউটোরিয়ালের ব্যাপারটা কি? টিউটোরিয়াল বলতে অ্যাসাইনমেন্ট মতন দিয়েছে, দুটো সেট অফ কোয়েশ্চেন, ওটার উপর একটা প্রজেক্ট সাবমিট করতে দিয়েছে। আচ্ছা, তো আমি মেথড অ্যাপ্রক্সিমেশনটা তো করাচ্ছি, দেখে নেবে যে ওই তোমাদের যে ধরনের প্রশ্ন দিয়েছে সে ধরনের জিনিস ওখানে রয়েছে কিনা, কিছু এক্সট্রা থাকলে আমাকে পরে জানিয়ে দিও হোয়াটসঅ্যাপে, বা এখনো জানিয়ে দিতে পারো, আমি সেটা তাহলে পরে করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। হ্যাঁ এখনই একবার মিলিয়ে নিও, ঠিক আছে? যতটা করালাম একবার শেষ হলে মিলিয়ে আমাকে বলে দিও যে ঠিক আছে কিনা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে বেথে অ্যাপ্রক্সিমেশনটা শুরু হোক। এটাই তো। আচ্ছা, তোমরা এতক্ষণ যেটা করে এলে সেটা কি ছিল? সেটা ছিল এই কি বলে ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশনে আগের দিন আমি কি বলেছিলাম, একটা ছবি দেখিয়ে বলেছিলাম যেখানে অনেকগুলো স্পিন র্যান্ডমলি ওরিয়েন্টেড ছিল, কিন্তু সেখান থেকে শুধুমাত্র একটা স্পিনকে আমরা নিলাম এবং সেটাই পুরো জিনিসটা স্পিনকে রিপ্রেজেন্ট করছে বলেছিলাম। অর্থাৎ ওই সিগমা আই যে ওভার সামেশন ওভার আই অ্যাভারেজ অফ সিগমা আই, সেটাকে শুধু সিগমা আই দিয়ে লেখা যাচ্ছিল বা শুধু সিগমা দিয়ে লেখা যাচ্ছিল, এটা ছিল মানে অনেকের রিপ্রেজেন্টেটিভ একজন, এই জিনিসটা আমি বলেছিলাম তাই তো ব্র্যাগ উইলিয়ামসে। কিন্তু সেখানে একটা ফাঁক রয়ে গিয়েছিল। কি ফাঁক রয়ে গিয়েছিল? যখন অনেককে তোমার ক্লাসের একজন ক্লাস রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সে তোমার পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, অর্থাৎ তোমরা সবাই তাকে তার মতামত জানালে, সে গিয়ে রিপ্রেজেন্ট করলো, কিন্তু তোমাদের সঙ্গে যদি তার একটা ভালো র্যাপো না থাকে, ভালো একটা কমিউনিকেশন না থাকে, দেন কখনোই তোমাদের কি প্রবলেম না প্রবলেম সেটা ও গিয়ে পুরোটা রিপ্রেজেন্ট করতে পারবে না। সুতরাং আমি যদি একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করি, তার সঙ্গে ওদের একটা ভালো ইন্টারাকশন থাকতে হবে। আমরা যে জিনিসটাকেই নেগলেক্ট করে গিয়েছিলাম ব্র্যাগ উইলিয়ামসে। বেথে কি করবে? ওই যে বাকি স্পিনগুলো তাদেরও যে একটা ইন্টারাকশন হতে পারে ইন দ্য প্রেজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, সেই জিনিসটাকে কনসিডার করবে। বোঝা গেল কনসেপ্টটা ব্র্যাগের সঙ্গে বেথের কি ব্যাপার? ব্র্যাগটা হচ্ছে জিরোথ অর্ডার মানে জিরোথ অ্যাপ্রক্সিমেশন এবং এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। তার কারণই হচ্ছে ব্র্যাগ উইলিয়ামসকে এক ধাপ এগিয়ে দিল, আরেকটু রিয়েলিস্টিক কেসের দিকে ঠেলে দিল হচ্ছে তোমার বেথ অ্যাপ্রক্সিমেশন। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো? কি হতে চলেছে ব্র্যাগের থেকে, কেন বেথ আনলাম?
বলো যাদের রয়েছে এটা বেদ, যাদের রয়েছে টিউটোরিয়ালে, তারা কি কনসেপ্টটা বুঝতে পারলে কি হচ্ছে? তারপরে তো পুরো ফিজিক্সে আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। বুঝতে পেরেছো? তাহলে এবার চলে এসো কি বলছে। The next step to mean field approximation was Bethe approximation. This is another self-consistent approximation current in 1D lattice. This takes into account short-range fluctuations in lattice and hence displays some phase diagrams which are not shown by the standard mean field approximation. এখানে একটা ব্যাপার রয়েছে, একটু আগে তোমরা যে অর্ডার ডিসঅর্ডার ফ্লাকচুয়েশনস পড়ে এলে, সেখানে দুটো আরো নতুন টার্ম তোমরা শিখবে। সেটা কি? সেটা হচ্ছে শর্ট রেঞ্জ ইন্টারাকশন বলতে পারো, বা শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশন বলতে পারো, আর একটা হচ্ছে লং রেঞ্জ ফ্লাকচুয়েশন। আপাতত এটাকে এখানে পড়েই যাও, আমি লিখিয়ে দিচ্ছি যে শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশন কি আর লং রেঞ্জ ফ্লাকচুয়েশন কি। বেসিক্যালি জেনে নাও এখন শর্ট রেঞ্জটা কি। শর্ট রেঞ্জ মানে হচ্ছে যে তুমি কোনো একটা পার্টিকুলার অ্যাটম নিচ্ছ, সেই অ্যাটমের ধারে পাশে আর একটা অ্যাটমের থাকার প্রবাবিলিটি কতটা, অর্থাৎ ওই যে সিআর তার সঙ্গে আর বাকিদের কতটা ভালো কানেকশন রয়েছে সেটাকে তুমি মেজার করবে ইন দ্য টার্ম অফ শর্ট রেঞ্জ ইন্টারাকশন বলো বা শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশন। তো শর্ট রেঞ্জ যখন তোমরা এটাকে অর্ডার ডিসঅর্ডার টার্মে দেখবে, এই শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশনটাই হয়ে যাবে শর্ট রেঞ্জ অর্ডার ডিসঅর্ডার প্যারামিটার। তো একটু নোট করে লিখে নাও এই দুটো জিনিস, কারণ এরপরে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জ দুটোই পড়বে। কোথাও একটা নোট করে লিখে নাও, আমি বলছি লিখে নাও। देखो short range order disorder parameter, short range order disorder parameter means the probability of existence of atom B around atom A. The short range order parameter means the probability of existence of an atom B around atom A. লেখা হয়েছে? লেখা হয়েছে? হ্যালো? হ্যাঁ দিদি। হ্যাঁ দিদি। Okay. It can be measured from the intensity of the ordered phase. It can be measured from the intensity of the ordered phase. It can be measured from the intensity of the ordered phase. Whereas, পরের line, whereas the long range order parameter, the long range order parameter defines the degree of order, which decreases with the increasing temperature. Whereas long range order parameter defines the degree of order which decreases with the increasing temperature. লেখা হলে বলবে। তাহলে শর্ট রেঞ্জ অর্ডার প্যারামিটার, লং রেঞ্জ অর্ডার প্যারামিটার ডিফাইন করলে। এবার এখানে কথাটা কি রয়েছে? শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশন। তোমরা নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিক যেই পড়বে সেখানেই ফ্লাকচুয়েশন পড়বে। ফর অ্যান বেসিক আন্ডারস্ট্যান্ডিং, ফ্লাকচুয়েশন মানে জেনে রাখো মিন যে ভ্যালু তার থেকে সিস্টেমটা কতটা ডিভিয়েট করছে সেটা, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মে বললে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা তোমরা পড়তে সেই জিনিস। তাহলে ওই মিন ভ্যালু থেকে ওটা কতটা ডিভিয়েট করছে ডিউ টু দিস শর্ট রেঞ্জ ইন্টারাকশন, সেটাই হচ্ছে শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশনস। ক্লিয়ার? এবং তার জন্য এই শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশনসটা আমরা আইসিং মডেলে কনসিডার করব, কারণ আইসিং মডেল বলছি বেথ অ্যাপ্রক্সিমেশনে কনসিডার করব, কারণ বললাম ওই যে একটা স্পিন যেটা দিয়ে তুমি হোল সিস্টেমকে রিপ্রেজেন্ট করছো, তার আশেপাশে যারা রয়েছে তারা ওর উপর কি প্রভাব ফেলছে, কতটা ইম্প্যাক্ট ফেলছে, that will be considered in this kind of approximation. So the short range fluctuations is important in this approximation. Clear এতটা?
এতটা কি ক্লিয়ার এবং লেখা কি হয়েছে? হ্যাঁ দিদি। ঠিক আছে, তারপরের পয়েন্ট, here random mixing approach is followed which leads to the quasi chemical approximation. এটা একটু কেমিস্ট্রি ঘাসা, এই একটাই পার্ট আমি একটু ওমিট করেছি বেথ অ্যাপ্রক্সিমেশন থেকে। তোমরা যখন কোয়েশ্চেন দেখবে যদি থাকে এই প্রশ্নটা, মানে এই ধরনের র্যান্ডম মিক্সিং থেকে কোনো প্রশ্ন, তখন আমাকে বলবে। এই জিনিসটা আমি মানে এটা ডিটেল এক্সপ্লেনেশন এন্ড অল এটা আমি বাদ রেখেছি, কারণ এটা অনেকটা কেমিস্ট্রি পার্টের ঘাসা। ঠিক আছে, this treats the interaction of a given spin with its nearest neighbor more accurately. কারণটাই ওটা যে ও কি করছে, ওই কি আশেপাশে যারা তাদের ইন্টারঅ্যাকশনটা ওই একটা স্পিনের উপর কেমন সেটাকে নিচ্ছে। লাস্ট পয়েন্ট ইজ মিনিমাইজেস ফ্রি এনার্জি। অর্থাৎ তোমাকে আমি আগেও বললাম, যখন কোনো একটা মডেল তুমি স্টাডি করছো ফিজিক্সে, সেটাকে সবসময় স্টেবিলিটির দিকে অ্যাপ্রোচ করতে হবে। এবার সেটার কন্ডিশন হচ্ছে এনার্জি মিনিমাইজ হওয়া। অর্থাৎ এই অ্যাপ্রক্সিমেশন দিয়েও আমাকে দেখাতে হবে যে এর যে ফ্রি এনার্জিটা আমি পাবো সেটাকেও আমি মিনিমাইজ করতে পারবো। তার জন্য করেসপন্ডিং ম্যাগনেটাইজেশন পাবো এবং সেখানেও স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন থাকবে, অর্থাৎ ফেজ ট্রানজিশন থাকবে। তাহলে এখানে যে মিনিমাইজেশন অফ ফ্রি এনার্জি ইন দ্য কনটেক্সট অফ স্টেবিলিটি অ্যানালিসিস, দ্যাট ইজ মোর অ্যাকিউরেট। কারণ হচ্ছে ওই একটাই যে আমরা ওই শর্ট রেঞ্জ ফ্লাকচুয়েশনস কে ইনক্লুড করলাম। এবার চলে এসো ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন। কি বলেছে? Here a given spin sigma naught is regarded as the central member of a group consisting of this spin. অর্থাৎ তোমাদের ক্লাসে সিওর হচ্ছে ধরে নাও সিগমা নট ইন দ্য ফিল্ড H, মানে তার ওই যেটা আমরা করছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার আন্ডারে স্পিন গুলো ওরিয়েন্টেড, তো সেই ক্ষেত্রে এই ফিল্ডটা যদি H হয় এবং যে স্পিনটাকে আমরা সেন্টারে ধরে নিচ্ছি সেটা যদি সিগমা নট হয়, তার জন্য বললাম যে এটাই হচ্ছে আমাদের সেন্টারে বসে থাকা সেন্ট্রাল মেম্বার অফ দ্য গ্রুপ and its q surrounding spins in effective field HE। এবং সেই যে সিআর তার চারপাশে যাদের সঙ্গে তার ভালো ইন্টারঅ্যাকশন বা কমিউনিকেশন রয়েছে, সেই স্পিন গুলো কতগুলো রয়েছে? কিউ নাম্বার অফ সারাউন্ডিং স্পিন, যারা এফেক্টিভ ফিল্ড HE তে রয়েছে। এই এফেক্টিভ ফিল্ডটা কি? এই এফেক্টিভ ফিল্ড হচ্ছে ওই বাইরে যে H দিয়েছো সেটার জন্য ওই যে কিউ সারাউন্ডিং স্পিন তাদের যে ফিল্ডের সঙ্গে ইন্টারঅ্যাকশন একটা হতে পারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিগমা নটের সঙ্গে হতে পারে। তাহলে এই দুটো মিলিয়ে যে ফিল্ডটা আমি পাবো দ্যাট উইল বি HE। পরে গিয়ে আমি এটাকে ভেঙে লিখবো H প্লাস H ড্যাশ করে। তো মাথায় রাখো এই এফেক্টিভ ফিল্ডটা আসছে কিউ খানা সারাউন্ডিং অ্যাটমের জন্য যারা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করতে পারবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের একটা প্রভাব এর উপরও পড়বে, সিগমা নটের উপরও পড়বে। সেই যে ফিল্ডটা সেটা HE, which is supposed to minimize the effect of mimic the effect of the remaining crystalline lattice। এবং এই HEটা আনার মধ্যে দিয়েই হ্যামিল্টনিয়ানের মধ্যে আমরা সারাউন্ডিং এফেক্টটাকে কনসিডার করে নিলাম। সুতরাং আমার যে HC মানে টোটাল যে হ্যামিল্টনিয়ানটা দেখতে হবে সেটা কেমন হবে? মাইনাস জে সিগমা নট ইনটু সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস ডট 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 সিগমা কিউ। এটা কোন টার্ম? ওই মাইনাস জে সামেশন ওভার সিগমা ই সিগমা জে সেই টার্মটা। মাইনাস H সিগমা নট মানে সামেশন ওভার সিগমা আই যেটা ছিল সেটা, যেটা শুধুমাত্র সেন্ট্রাল অ্যাটমের জন্য, মাইনাস HE সিগমা 1 প্লাস সিগমা 2 প্লাস ডট 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 সিগমা কিউ। অর্থাৎ এই HEটা কি করছে? আবার ওই প্রত্যেকটা যে সারাউন্ডিং অ্যাটম বসে রয়েছে তাদের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা যে ইন্টারঅ্যাকশন করছে তার জন্য যে টার্মটা এলো। কারণ তোমার হ্যামিল্টনিয়ান কি ছিল? মাইনাস জে সামেশন ওভার সিগমা ই সিগমা জে মাইনাস মিউ বি সামেশন ওভার সিগমা আই এরকম ছিল। তো ওই সামেশন ওভার সিগমা এটা দুভাগে ভেঙে গেল, একটা হচ্ছে সিগমা নটের জন্য যে সেন্ট্রাল অ্যাটম সে, আর একটা হচ্ছে তার সারাউন্ডিং অ্যাটমের জন্য। তাই দুটো টার্ম চলে এলো, একটা H সিগমা নট আর একটা হচ্ছে মাইনাস HE মানে ব্র্যাকেটের মধ্যে সিগমা 1 প্লাস সিগমা 2 ডট 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 সিগমা কিউ। দেখে নাও এই অবধি ক্লিয়ার কিনা, হ্যামিল্টনিয়ানটা বুঝতে পারলে কিনা, এই বোঝাটাই মেন, তারপরে তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। হ্যামিল্টনিয়ানের টার্মগুলো ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ দিদি বুঝেছি। প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যামিল্টনিয়ানের এই জায়গাটা? সঞ্চয়িতা মণ্ডল? হ্যাঁ দিদি বুঝেছি। ঠিক আছে,
তাহলে হ্যামিল্টনিয়ান যদি বুঝে থাকো তারপরে তো জিনিসটা কিছুই না, আবার ওই ম্যাথমেটিক্স করবে। এখানে সেলফ কনসিস্টেন্সি ইকুয়েশন কি, সেই অ্যাপ্রক্সিমেশন কি, এগুলো সব লেখা রয়েছে। আমি এগুলোতে আর বলতে মানে বললাম না, মেন ব্যাপারটা তো বলে দিয়েছি। লিখবে যখন খাতা, আমি এভাবে লিখেছি, তোমরা যখন লিখবে ওই ওপরে যে পয়েন্ট পয়েন্ট করে লিখেছো সেই পয়েন্টের ওখানে এই পয়েন্টগুলোকে ইনক্লুড করবে, দিয়ে ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশনটা লেখা শুরু করবে, নাহলে এরকম এটা মানে একটু ইয়ে হয়ে গেছে, হ্যাপাজেট হয়ে গেছে। So the partition function is summation over sigma naught sigma j equal to plus minus 1. আচ্ছা sigma naught sigma j যে ওটা sigma naught comma sigma j দিয়ে দিও, হ্যাঁ মানে এখানে একটা কমা দিয়ে দিও, দুটোই প্লাস মাইনাস 1 এর জন্য আমরা বার করছি সেই হিসেবে। এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বিটা hc, hc এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম। এবার যেটাকে আমি ভেঙে লিখছিলাম সেটাকেই সামেশনের মধ্যে ঢুকিয়ে লিখেছি। লেখার পরে কি করলাম, এই টার্মটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা এক্সপোনেনশিয়াল বিটা এইচ সিগমা নট ডট এক্সপোনেনশিয়াল বাকি টার্মটা। Now this partition function can be written as a sum of two terms, one কি বলে one pertaining to sigma not equal to plus 1 and other is sigma not equal to minus 1. প্রথমে আমি ওই বাকি যারা রয়েছে তাদের এটাকে বাদই দিলাম। প্রথমে দেখছি যে তোমাদের যে সিগমা নট তার বিহেভিয়ারটাই ভালো না খারাপ, প্লাস 1 না মাইনাস 1, এই দুটো দুটো কেস নিয়ে এলাম। তাহলে আমি জেডটাকে দুটো পার্টিশন ফাংশনে ভাগ করলাম, একটা জেড প্লাস আর একটা জেড মাইনাস। জেড প্লাস মাইনাস কে আমি কিভাবে লিখবো, এক্সপোনেনশিয়াল অফ প্লাস মাইনাস বিটা এইচ এক্সপোনেনশিয়াল অফ বিটা এইচ ই প্লাস মাইনাস বিটা জে সামেশন ওভার সিগমা জে। এটা বুঝতে পারছো কিনা, এই প্লাস মাইনাসটা কি করে এলো দেখো, সিগমা নট যেগুলো রয়েছে সেই সিগমা নটে একবার প্লাস 1 বসাও একবার মাইনাস 1 বসাও, দিয়ে সিগমা প্লাস আর সিগমা মাইনাসটাকে ভিজুয়ালাইজ করতে পারছো কিনা দেখো প্রত্যেকে, দেখে আমাকে বলো পারছো কিনা বুঝতে। যে এক্সপ্রেশনটা যে এসছে তাতে একবার সিগমা নট 1 একবার সিগমা নট মাইনাস 1 বসাও, বসিয়ে দেখো বুঝতে পারছো কিনা। আসছে যে জেড প্লাস মাইনাসটা ওরকম দেখতে, যার রয়েছে কি কি নাম যেন, সুকন্যা বলে যে ছেলে পেছনের, পাচ্ছ জেড প্লাস মাইনাস? হ্যাঁ দিদি, তুমি স্ক্রিনটা আরেকবার খোলো। এই যে এই এক্সপ্রেশনটা সিগমা নটটা প্লাস 1 আর মাইনাস 1 বসাও, বসালেই দেখবে যে সিগমা এই জেড প্লাস মাইনাসটাকে এরকম লেখা যায়। হ্যাঁ প্রত্যেকে এগ্রি করছো যে এটা আসছে? এইগুলোই বোঝার ব্যাপার, মানে এরপরে তো তোমরা হাতের অঙ্ক করবে আর পরীক্ষার সময় তো সেগুলো স্টেপ বাই স্টেপ ইয়েও করবে না, তো যেগুলো বোঝার জায়গা সেগুলো এই জায়গাগুলো, কিভাবে আসছে, কেন জেড প্লাস জেড মাইনাসে ভাঙছে, এগুলো ভালোভাবে বুঝে নাও। ঠিক আছে, আমি তো একটু ফাস্ট এগোই কারণ অনেকটা বলতে হবে আমাকে। দেখে নিও, যদি আবার কারোর কোনো ডাউট ইনকেস হয় পরে জিজ্ঞেস করে নিও। ঠিক আছে, তো এরপরে আমি জেড প্লাস মাইনাসটাকে এইটা লিখেছি, সেটা কি করে আসছে তার এক্সপ্লিসিট ক্যালকুলেশনটা এখানে করা আছে। এই যে এক্সপ্লিসিটলি লিখে দেওয়া যেটা রয়েছে এটা হচ্ছে ওইটা কিভাবে কস হাইপারবোলিকে নিয়ে গেলাম সেই ক্যালকুলেশনটা দেখে নেবে। ঠিক আছে, তো জেড সিটাকে আমি লিখে দিলাম কি এই পুরোটার হিসেবে, মানে এইটা তো তুমি পেলে, প্লাস বাইরে একটা সাম ছিল বিটা এইচ সিগমা নট, সেই জিনিসটাকে লিখে আমার জেড সিটা চলে এলো এটা। এবার বলছে দ্য মিন ভ্যালু অফ দ্য সেন্ট্রাল স্পিন ইজ গিভেন বাই জেড সিগমা নট বার, যেটা সেটাকে লিখছি জেড প্লাস প্লাস জেড মাইনাস বাই জেড দিয়ে। সেটাই যদি করতে হয় সেখানে আমি কি করলাম, আমি একটু আগে যেটা বললাম যে যে তোমার এফেক্টিভ ফিল্ডটা তাকে দুভাগে ভাঙবো, একটা এইচ একটা এইচ প্লাস, সেটাই যদি ভেঙে নাও তাহলে যে টার্মগুলো তোমাকে আবার ডিফাইন করতে হবে, আলফা ড্যাশ ইকুয়াল টু এইচ ড্যাশ বিটা এবং আলফা বিটা এইচ আর গামা হচ্ছে বিটা জে, এগুলো কতগুলো আমাদের ডিফাইন করা কোয়ান্টিটি বলতে পারো, পরে যাতে আমার খুব ক্লামজি দেখতে না লাগে ইকুয়েশন গুলো তার জন্য এগুলো করা। তো তারপরে যেটা রয়েছে দেখো, the mean value of any one of its q neighbors is given by, তুমি সিগমা নটের এভারেজ বার করেছো,
তোমাকে ওই বাকি যে কিউ খানা রয়েছে তাদের একটা অ্যাভারেজ বার করতে হবে। সেটা করার জন্য সামেশন ওভার সিগমা যে ডিভাইডেড বাই কিউ করা হয়েছে, এবং তাকে যদি গুছিয়ে লেখা হয় এটা এরকম একটা জেড এর টার্মসে, যেরকম সিগমা নট এই টার্মসে এসছে, জেড এর টার্মসে লিখলে 1/z ডেল জেড ডেল আলফা ড্যাশ। আলফা ড্যাশ কেন? কারণ আলফা ড্যাশের মধ্যে এইচ ড্যাশ বিটা ধরে ঢুকে রয়েছে, এবং এই এইচ ড্যাশটাই হচ্ছে ওই ওদের নিজস্ব যে ম্যাগনেটিক ফিল্ড, ওদের নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড আসছে, সেই টার্মটা ইনক্লুডেড ইন আলফা ড্যাশ। সো সেটাকে এরকম লেখার পরে এই ইকুয়েশনটা এসছে। এগুলোর পুরো এক্সপ্লিসিট ক্যালকুলেশন আমি দেখাইনি, মানে এগুলো হাতে ভেঙে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তোমাদের তো এত বড় কিছু নেই, তোমরা এটাই ডিটেল মানে ডিরেক্ট লিখে দিও যে এটা থেকে এটা এসছে, পরে ভেঙে দেখায় আর কি আসছে না আসছে। এবার এই যে সিগমা জে এর ভ্যালুটা এটা পেলে সেখানে আমরা জেড প্লাস আর জেড এর ভ্যালু সাবস্টিটিউট করব। এই জেড আর এই এখান থেকে 4 নম্বরে যে জেড প্লাস, তাকে যদি সাবস্টিটিউট করা হয় তাহলে দেখা যায় ই টু দি পাওয়ার 2 আলফা প্রাইমটা এরকম দেখতে আসে। ফ্রম দিস দ্য ম্যাগনেটিক বিহেভিয়ার অফ দ্য ল্যাটিস ইজ গিভেন বাই আলফা ড্যাশ। ফর দ্য স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন বিটা এইচ ইকুয়াল টু 0, অর্থাৎ আলফা টার্মটাকে আমি 0 করব, করলে আমার আলফা ড্যাশ যেটা সেটা দেখতে এরকম চলে আসছে। if gamma 0 no interaction alpha dash 0, কারণ এখানে যদি গামাটা আমি 0 বসিয়ে দিই তাহলে আমার যে কন্ডিশনটা চলে আসবে সেটা alpha dash 0, আর if gamma not equal to 0 in the presence of interaction, alpha dash may will still be 0 unless gamma exceeds a certain critical value gamma c, which is obtained by the expanding the right hand side in Taylor series about alpha dash equal to 0. মানে কি এখানে কি হলো, আমি তোমাকে বললাম যে তোমরা দুটো অ্যাভারেজ বার করলে, একটা সিগমা নট এর অ্যাভারেজ, একটা সিগমা জে এর অ্যাভারেজ। সিগমা জে এর যে অ্যাভারেজ এলো তাতে জেড প্লাস এবং জেড এর ভ্যালু সাবস্টিটিউট করার পরে ই টু দি পাওয়ার 2 আলফা ড্যাশ বলে একটা টার্ম চলে এলো। সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেই টার্মটাকে 0 করব, অর্থাৎ আলফাটাকে 0 করব, করলে দেখছি আলফা ড্যাশ তাও একটা টার্ম থাকছে, অর্থাৎ একটা স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হচ্ছে। বাট একটা সার্টেন টেম্পারেচার অবধি আমরা জানি স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হয়, অর্থাৎ ফেরোম্যাগনেটিজম ওই সার্টেন টেম্পারেচার অবধি এক্সিস্ট করে। ফলে গামা সি যেটার মধ্যে কে ঢুকে রয়েছে, গামা টার্মটা কি বিটা জে, অর্থাৎ এখানে একটা টেম্পারেচার ঢুকে রয়েছে, তাই এই গামার একটা সার্টেন ক্রিটিক্যাল ভ্যালু অবধি এই ভ্যালুটা জিরোর কম, মানে জিরো শো করবে না, জিরো ছাড়া নন জিরো ভ্যালু শো করবে, কিন্তু তারপরে গিয়েই এই আলফা ড্যাশটা জিরো হয়ে যাবে, এবং গামা যদি জিরো হয়ে যায়, যদি কোনো ইন্টারাকশন না থাকে, তাহলেও আলফা ড্যাশটা জিরো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আবার তোমাকে দেখিয়ে দিল যে হ্যাঁ এখানে আরেকটা ম্যাগনেটাইজেশন হচ্ছে। ক্লিয়ার এত অবধি? যদিও এখানের এই ক্যালকুলেশন গুলো কোনোটাই ভেঙে করা নেই, কারণ এতগুলো স্টেপ করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমরা মোটামুটি এইভাবেই লিখবে, এই স্টেপ বাই মানে পরপর যেভাবে স্টেপ গুলো আছে এইভাবেই স্টেপ গুলোকে লিখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো কি হয়েছে এতদূর? তারপরে ওই গামা নন জিরো সলিউশনের জন্য কি হতে হবে, তোমাদের যে ইকুয়েশনটা এসেছিল কোথায় গেল, এই যে টার্মটা এসেছিল এইখানে বলছে এটাকে ট্যান হাইপারবোলিকে যদি নিয়ে যায় তাহলে কিউ মাইনাস 1 ট্যান হাইপারবোলিক গামা, এই টার্মটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তার মানে এই পুরো আলফা প্রাইমটা কি হবে, তোমার 0 থেকে বড় হবে, নইলে এই মানে যেহেতু মাইনাস রয়েছে তার মানে ফার্স্ট টার্মটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই জিনিসটা পজিটিভ হয়, সেই কন্ডিশনটা লাগানো হয়েছে। এবং লাগিয়ে এই যে জেনারেল এক্সপ্রেশনটা এটাকে বক্স করো। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ কিউ এর ভ্যালু যেই অনুযায়ী তুমি চেঞ্জ করবে সেই অনুযায়ী তুমি গামাটা গামা সি এর সঙ্গে যে কন্ডিশন সেই কন্ডিশনটা পেয়ে যাবে। এটা জেনারেল কেসের জন্য ইম্পর্টেন্ট, মানে তোমার যদি দুটো হয় কিউ, চারটে হয় কিউ, কিরকম দেখতে হবে সেই বিহেভিয়ারটা শো করে। তাহলে এই এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট, এই যে গামা গ্রেটার দেন গামা সি ইকুয়াল টু হাফ ln কিউ বাই কিউ মাইনাস 2, এই এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট। এত অবধি কি ক্লিয়ার যে কি হয়েছে এখানে, ফিজিক্সটা ক্লিয়ার যে কি হচ্ছে? বলো কি কি বললো, চ্যাটে কি লিখেছে? দিদি কোয়েশ্চেনে ফাইন্ড স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন ফর দ্য মডেল বলে একটা পার্ট আছে, ওটা কি শুধু হ্যাঁ হ্যাঁ স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হচ্ছে দেখালেই হবে, আর এরপর আমি দেখাবো যে এই ম্যাগনেটিক মোমেন্টটা এমটা কত হয় সেটাও রয়েছে। সেটা তোমাদের নোটসে মনে হয় কালকে আমার ইনক্লুড করতে ভুলে গেছিলাম, এই পিডিএফটাই আছে, পড়ানোর সময় বলে দিচ্ছি, তোমরা পরে মানে আমি আবার পাঠিয়ে দেবো পিডিএফটা। এই পার্টটাও দেখাতে হবে এবং স্পন্টেনিয়াস ম্যাগনেটিক মোমেন্টটা কত হচ্ছে সেটাও দেখাতে হবে, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে কি হলো, এই অবধি হলো। সেখান থেকে এই ক্রিটিক্যাল টেম্পারেচার এসে এত কিছু না লিখলেও চলবে তোমাদের। লং রেঞ্জ প্যারামিটার কি আসছি আমি সেখানে, আগে একটু এই জায়গাটা দেখে নাও। এই পার্ট অবধি, এই যে এই এল নট অবধি এখন বাদ দাও, মানে আমি বলছি পরে, আগে তোমাদের ওই ম্যাগনেটাইজেশনটা কিভাবে আসছে সেটা বলে নি, এই পার্টটা একটু স্কিপ রাখো, আমি পরে এটা বলছি। এবার চলে আসো দ্য স্পিন ম্যাগনেটাইজেশন অফ দ্য সেন্ট্রাল ফিল্ড। যেরকম ভাবে তোমরা করতে, যে ম্যাগনেটাইজেশনকে যেভাবে ডিফাইন করেছিল না, ডেল এফ ডেল কি ছিল বলো, ম্যাগনেটাইজেশনটা ডেল এফ ডেল বিটা মতন ছিল, তো সেই ডেল বি মতো ছিল, যেটা তোমার ফ্রি এনার্জি তাকে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ডিফারেন্সিয়েট করতে। তার মানে এমটাকে যদি ওই ম্যাগনেটিক কি বলে ফ্রি এনার্জিটাকে ভেঙে কে এল এন জেড লেখো, তো সেটাকে সাজিয়ে লিখলে এমটা 1/বিটা ডেল ডেল এইচ এল এন জেড চলে আসে। এবার তোমার দু ধরনের ম্যাগনেটিক মোমেন্ট এখানে তুমি পাবে, একটা হচ্ছে সেন্ট্রালটার জন্য যেটা m0, আর একটা হচ্ছে সারাউন্ডিং সাইডের জন্য যেটা mp। এবং এই ln zc, zcটা কোনটা, zcটা এইটা, কোথায় গেল, এইটা হচ্ছে তোমার zc। তাহলে এই zc কে তুমি যখন প্রথমবার m0 বার করছো তখন শুধু h এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, যখন সারাউন্ডিং এর জন্য করছো তখন h এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। করলে তোমার m0 আর mp এর ভ্যালুগুলো দেখতে এইরকম আসবে। এবং এই যে ইকুয়েশনটা, সেটাতে যদি তোমার লিমিটিং কেস নয়, মানে কিভাবে কি বলবো, এই এফেক্টিভ ফিল্ডটা না থাকলে দেখতে কেমন হতো, তখন তো m0 আর mp আলাদা পেতে না, একই এম পেতে, সেই কন্ডিশনটা লেখা রয়েছে। এবং লিখে আলটিমেটলি এমটার যে এক্সপ্রেশন সেটা লেখা রয়েছে। তো তোমাদের যদি স্পন্টেনিয়াস ম্যাগনেটিক মোমেন্টটা কি হবে জানতে চায়, তাহলে এই m0 আর mp-টা ইন্ডিভিজুয়ালি বার করতে হবে, ঠিক আছে? পেজটা ইনক্লুড করলাম, দেখো এই এই অবধি ক্লিয়ার যেটা বললাম? যারা বলছিল কি অভিপ্সা বলে মনে হয় কেউ একজন বললে যে ম্যাগনেটিক মোমেন্ট বার করতে দিয়েছে, ঠিক আছে, তাহলে তোমাকে এমপি m0 দেখাবে এবং এটাও লিখে দেবে যে হ্যাঁ যদি এটাকে আমার এফেক্টিভ ফিল্ডটা না থাকতো তাহলে এমটা কেমন দেখতে হতো, তার এক্সপ্রেশনটা এইরকম। এবং তারপর সেখান থেকে ক্যালকুলেট করে যে ফ্রি এনার্জি সেটা এইরকম দেখতে আসে। তোমাদের মনে হয় না কারোর কি কোয়েশ্চেনে ফ্রি এনার্জি দেখানো এবং সেটার মিনিমাইজেশন কন্ডিশনটা আছে, কোয়েশ্চেনে দিয়েছে কাউকে, যাদের রয়েছে টিউটোরিয়ালে একটু বলো ফ্রি এনার্জিটা আছে কিনা। তাহলে ফ্রি এনার্জিটা আমার ওখানে পুরোটা লেখা নেই, পুরোটা আমাকে লিখিয়ে দিতে হবে। হ্যালো, ফ্রি এনার্জি আছে, আচ্ছা ফ্রি এনার্জি যদি থাকে তাহলে ফ্রি এনার্জিটা বার করতে হবে, তাহলে একটু লিখতে হবে তোমাদের। তো এই অবধি ক্লিয়ার সবার ম্যাগনেটিক মোমেন্টটা অবধি, যে কি করেছি এমপি আর এম? যদি এই অবধি ক্লিয়ার হয় তাহলে এবার লেখো। In the Bethe approximation, in Bethe approximation, a self-consistent calculations, দিদি ইন্টারনাল এনার্জি ক্যালকুলেশন দেওয়া আছে। হ্যাঁ ওটা এখান থেকেই আসবে, ফ্রি এনার্জিটা আসবে, সেখান থেকে ইউটা আসবে এবং ইউ এর পরে তার লিমিটিং কেসেস, এখান ও থেকেই আচ্ছা ঠিক আসবে, আছে। ফ্রি এনার্জি থেকেই আসবে। এখানে ওটা পুরোটা কমপ্লিট নেই, আমি এখন বলে দিচ্ছি লিখে নাও, আমি লেখাটাও পাঠিয়ে দেবো, এখানে পুরোটা কমপ্লিট নেই, ইউটা মনে হয় জাস্ট এক্সপ্রেশন লেখানো আছে। তো লেখো ইন বেথ অ্যাপ্রক্সিমেশন the self-consistent calculations for a small cluster of spins, দিদি আরেকবার একটু বলবে? in the Bethe approximation based on self-consistent calculations for a small cluster of spins
gives an equation of state, but it fails to give free energy from the canonical partition function. হয়েছে এতটা? বললাম in Bethe approximation based on self-consistent calculations for a small cluster of spins gives an equation of state, but it fails to give free energy from the canonical partition function. অর্থাৎ যে z টা পেয়েছো সেটা থেকে directly you cannot calculate the free energy. Therefore, in order to get the expression of free energy from the equation of state, we can write bole ei expression ta. Therefore, to get the expression of free energy from the equation of state, we can write bole ei expression ta. যে পরের এক্সপ্রেশন গুলো আমি না এখানে লিখতে যাব। এটা লিখেছো? এই অবধি যদি লেখা হয় আমাকে বলবে, ততক্ষণ আমি এটা লিখতে। m equal to exponential of 2 beta h ওই অবধি লেখা হয়েছিল g equal to minus integration m th dh plus g naught t। হ্যাঁ দিদি। আচ্ছা, যদি ওটা লেখা হয় তারপরে লেখো for this kind of Ising ferromagnet model, the integration yields বলে এই এক্সপ্রেশনটা। লেখা হলে বলবো। exponential 2 beta h minus x to the power q by e to the power e মানে exponential of 2 beta h plus x to the power q। এই অবধি লেখা হলে আমাকে বলবে। হ্যাঁ, হয়েছে দিদি। where পরের লাইনে where x equal to
1 minus tan hyperbolic beta j, 1 minus tan hyperbolic beta j মানে এরকম, ধর আমি লিখে দিই বুঝতে পারবে। 1 minus ওই বাজে হচ্ছে, বললেই ভালো হতো। tan hyperbolic ভেতরে হবে বিটা জে, তারপরে আবার লিখবে tan hyperbolic, ভেতরে হবে বিটা এইচ ই, এখানে আবার tan hyperbolic, ব্র্যাকেটের মধ্যে বিটা এইচ ই, এবং এই পুরোটা ডিভাইডেড বাই, আবার এই পুরো এক্সপ্রেশনটাই লিখবে, শুধু 1 মাইনাসের জায়গায় 1 প্লাস হয়ে যাবে। তাহলে এক্সটা কি হলো 1 মাইনাস tan hyperbolic বিটা জে ইনটু tan hyperbolic বিটা এইচ ই ডিভাইডেড বাই 1 প্লাস tan hyperbolic বিটা জে ইনটু tan hyperbolic বিটা এইচ ই। দেখো এই অবধি লিখলে কিনা? লিখেছো এই অবধি? এটা কেন করলাম, সরি। আচ্ছা, তাহলে এক্সটা যদি লেখা হয়ে গিয়ে থাকে তাহলে এবার বসিয়ে দিয়ে তোমার যে জি এর এক্সপ্রেশনটা ফাইনালি আসবে সেটা আমি খাতায় যেটা লিখে রেখেছি সেটাই। এগুলো আমি খুব বেশি গেলাম না, মোটামুটি তোমাদের যতটা জানার বলে দিই, কারণ পরেরটা অনেকটা বাকি। এইটা চলে এলো তোমার ফ্রি এনার্জি। এবার এই ফ্রি এনার্জিটা তো পেলে, তারপরে তোমাকে ইন্টারনাল এনার্জি যেটা ইউটা আনতে হবে। সেটা আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এই একটা লং রেঞ্জ অর্ডার প্যারামিটার তোমাকে ডিফাইন করতে হবে। সেটাকে ডিফাইন করলাম এইভাবে z প্লাস বাই z মাইনাস মাইনাস 1 বাই z প্লাস প্লাস z বাই z মাইনাস প্লাস 1 দিয়ে, তার ওই z প্লাস z মাইনাস বসিয়ে এরকম একটা জিনিস এসছে। তোমরা এটাকে ডিফাইন করবে, যদি ইন্টারনাল এনার্জি বলে তাহলে এইটা ডিফাইন করবে। ডিফাইন করার পরে এই এল নট মানে হচ্ছে যখন এই আলফা টার্মটা জিরো, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যখন থাকবে না, তখন এল নটটা কেমন দেখতে হবে সেটা লিখবে। এরপর এল নটের এই এক্সপ্রেশনটা পাওয়ার পরে, এইগুলো তোমাদের নেই ওখানে, আমি এগুলো দিয়ে দেবো। এইটা লেখার পরে এই যে কনফিগারেশনাল এনার্জি অফ দ্য সিস্টেম বলে যেটা তোমরা এমনি ফর্মুলা পড়ো সেটাই, তার একটা এক্সপেকটেশন ভ্যালু নেওয়া হবে। সেই এক্সপেকটেশন ভ্যালুর মধ্যে কিন্তু ওই এল বার যেটা, সেটা এল নটটা বসিয়ে তুমি ইউ নট পাবে। ইউ নটটা এখানে লেখা নেই, ইউ নটটা আমি লিখিয়ে দেবো। এল নট, এই এল নটের ভ্যালু বসিয়ে ইউ নট পাবে, এবং তারপর এই যে ইউটা তোমরা পাচ্ছ এই ইউটাই হচ্ছে ইন্টারনাল এনার্জি যেটা, সেইটা তাকে ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু টি তোমরা যে সিভিটা দেখতে পাবে, সেইটার যদি ম্যাগনেটিক ফিল্ড জিরোর ক্ষেত্রে তোমরা দেখো সেটা হচ্ছে এই সি নট, এবং তার গ্রাফটা প্লট করে দুটো কম্প্যারিজন রয়েছে এই প্লটে, সেটা হচ্ছে ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশনের সঙ্গে এই বেথ অ্যাপ্রক্সিমেশনের একটা কম্প্যারিজন। আমি অনেকটাই এগুলোকে মানে তাড়াহুড়ো করে বলে দিলাম, এই পেজটা তোমাদের কাছে নেইও, কারণ এরপরে ওই ক্যানোনিক্যাল ওগুলো বলতে আমার অনেকটা টাইম লাগবে। মোটামুটি কি কি লিখবে বলে দিলাম, এখানে একটু বোঝার জায়গাটা রইলো। তোমরা পুরো নোটটা গো থ্রু করবে, প্রবলেম যা হবে আমাকে একবার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও। প্রবলেম তো হবে, আমি তখন না হয় ভয়েস করে হোক বা কিছু লিখে বুঝিয়ে দেওয়ার হোক আমি বলে দেবো। মোটামুটি কতটা কি লিখবে সেটা বুঝতে পেরেছো, যে কি কি লিখবে এখানে। লং রেঞ্জ প্যারামিটারটা ডিফাইন করবে, করে তার এল নট বার মানে হচ্ছে যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্ট তখন লং রেঞ্জ প্যারামিটারটা কেমন দেখতে সেটা লিখবে। তারপরেই চলে আসবে এই পরের যে পেজটা আমি লিখেছি, এইগুলো না লিখলেও হবে, এগুলো না দিলেও হবে। ম্যাগনেটাইজেশন এমটাকে কিভাবে লেখা যায় সেটা, এবং তারপরেই কনফিগারেশনাল এনার্জি জিনিসটা কি, সেখান থেকে এক্সপেকটেশনটা কি, এইগুলো না লিখলেও হবে। এই চেঞ্জ ইন এনার্জি অ্যান্ড অল এগুলো না লিখলেও হবে। তারপরে চলে যাবে যে ইউটাকে যদি আমি ডেরিভেটিভ করি সি এর রেসপেক্টে সেটা কি হয়, এবং ইউ নট টিটা লেখা রয়েছে ইন টার্মস অফ এল নট বার, সেটার থেকে সি নট বার করা হয়েছে, এবং সি নট বার করে তাদের যে গ্রাফটা কম্প্যারিজন করা হয়েছে ব্র্যাগ উইলিয়ামস এর সঙ্গে বেথ অ্যাপ্রক্সিমেশনের একটা কম্প্যারিজন গ্রাফিক্যালি। ঠিক আছে, কি কি লিখতে হবে বোঝা গেছে? এই জায়গাটা অনেকটা হলো, কি বলে টার্মগুলো কিছু বলা হলো না, যাই হোক টাইম খুব কম। এই জায়গাটা অন্তত এইভাবে কি কি লিখতে হবে দিয়ে আপাতত দেখে রেখো, আমি পরে দেখছি যে এটাকে কিভাবে করা যায়।
ঠিক আছে, কি কি লিখবে বোঝা গেছে? যে তোমাদের যদি ইন্টারনাল এনার্জি, অ্যাভারেজ এনার্জি আর ম্যাগনেটাইজেশন এই তিনটেই বলেছো বার করতে দিয়েছে, তিনজন তিন রকম বললে, তো কি কি লিখতে হবে কিসের পর কি সেটা বোঝা গেছে? বলো, লেখাটা বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট আছে কিনা কোনটা কি লিখবে, লং রেঞ্জ প্যারামিটারের পরে কি লিখতে হবে না লিখতে হবে সেগুলো? হ্যাঁ দিদি বুঝেছি। অনেকে এ করে গেছে, বিয়েটা কিন্তু আজকেই বলবো, ডেনসিটি ম্যাট্রিক্সটা আজকেই বলে দেবো, যদি না বুঝতে পারে রেকর্ডিং থাকবে অবশ্যই। তার মানে বেথে অ্যাপ্রক্সিমেশন এখানেই শেষ হচ্ছে, ঠিক আছে? তার লেখাগুলো লেখা রয়েছে বেথে, আর ইয়ের কেন কি আলাদা কি রয়েছে এখানে, কেন একটা ইম্পর্টেন্স বেশি দিচ্ছি সেগুলো সব লেখাই রয়েছে। এই পিডিএফটা পেলে তোমরা বুঝে যাবে। তাহলে আপ টু দিস তোমরা কি কি পড়লে? প্রথম পড়লে আইসিং মডেল ইন ওয়ান ডাইমেনশন, সেখান থেকে বিভিন্ন ধরনের স্পিন কম্বিনেশনের জন্য অঙ্ক করে পার্টিশন ফাংশন বার করা, তার ফ্রি এনার্জি বার করা, সেখান থেকে ফেরোম্যাগনেটিক হবে না অ্যান্টিফেরোম্যাগনেটিক হবে সেই কনক্লুশন টানা ফ্রম দ্য ভ্যালু অফ জে, এগুলো করলে। দেন আইসিং মডেল ইন ওয়ান ডাইমেনশন করলে, করে দেখানো হলো যে সেখানে কোনো ফেজ ট্রানজিশন হয় না, ফলে ডাইমেনশন ইনক্রিজ করতে হলো। 2D আইসিং মডেল পড়লে সেখানে ওই n প্লাস n মাইনাস এই কনসেপ্ট গুলো, সেই কনফিগারেশন গুলো কিভাবে লিখি সেগুলো পেলে। তারপরে চলে এলে তুমি কি ব্র্যাগ উইলিয়ামস অ্যাপ্রক্সিমেশনে, মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশন, মিন ফিল্ড অ্যাপ্রক্সিমেশনের থেকে দেখানো গেল স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন হচ্ছে। তারপর আজকে যেটা করলাম একটা স্টেবিলিটি অ্যানালিসিস করলাম এবং দেখলাম যে হ্যাঁ এই আইসিং মডেলটা আমাদের সাধারণ যে ফেজ ট্রানজিশনের মডেলগুলো রয়েছে তার সঙ্গে অনেকটাই অ্যানালগাস, এক্সপেরিমেন্টসকে সাপোর্ট করছে। কিন্তু যেটা এখানে ফ্যালাসি ছিল সেটা হচ্ছে যে আর বাকি স্পিনগুলোর সঙ্গে ওর যে ইন্টারাকশন সেটার জন্য কিরকম এফেক্ট করতে পারে সেটা ব্র্যাগ উইলিয়ামসে ছিল না। সেই এফেক্টটাকে ইনক্লুড করলো এই ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন বা বেথ অ্যাপ্রক্সিমেশন করে, তোমাকে একটা পার্টিশন ফাংশন দিল। সেই পার্টিশন ফাংশন থেকে তোমরা কি করলে, একটা সিগমা নট অ্যাভারেজ একটা সিগমা জে অ্যাভারেজ আনলে, সেখান থেকে এই ম্যাগনেটাইজেশন স্পন্টেনিয়াস হওয়ার একটা কন্ডিশন বার করলে, এবং তারপরে যেটা করলে সেটা হচ্ছে যে তোমরা একটা লং রেঞ্জ অর্ডার প্যারামিটার ডিফাইন করলে। লং রেঞ্জ অর্ডার প্যারামিটার মানে কি বলেছি, এই অর্ডার ব্যাপারটা কত তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে সেইটা, তো সেইটাকে ডিফাইন করে সেখান থেকে ইন টার্মস অফ লং রেঞ্জ প্যারামিটার আমরা তার আগে ম্যাগনেটিক মোমেন্ট বার করা হয়েছিল, এবং তারপরে লং রেঞ্জ প্যারামিটার থেকে আমরা ওর যে এনার্জি, ফ্রি এনার্জির এক্সপ্রেশন এবং তারপর ইন্টারনাল এনার্জির এক্সপ্রেশন, সেখান থেকে যে স্পেসিফিক হিট কেমন হবে এবং ম্যাগনেটিক ফিল্ড না থাকলে স্পেসিফিক হিট এবং ইন্টারনাল এনার্জি কেমন হবে সেগুলো দেখলাম। আর ফাইনালি দুটো গ্রাফের একটা কম্প্যারিজন করলাম। এই প্রথম গ্রাফটা হচ্ছে বেথ অ্যাপ্রক্সিমেশনের, যেটা দেখাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড না থাকলেও ওটা ধীরে 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 ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু একই ভ্যালুতে গিয়ে মানে বন্ধ হয়ে যায়নি, ফিক্সড হয়ে যায়নি। কিন্তু ব্র্যাগ উইলিয়ামসে কিন্তু একটা ভ্যালুতে গিয়ে ফিক্সড হয়ে গিয়েছিল। সুতরাং কোনটা বেশি রিয়েলিস্টিক? এই 1 নম্বর কার্ভটা বেশি রিয়েলিস্টিক। এই হচ্ছে তোমাদের আইসিং মডেলের ডিসকাশন শেষ। মাঝে লাস্টের এই যে ক্যালকুলেশন গুলো ফ্রম লং রেঞ্জ প্যারামিটার টু কি বলে মিন ফিল্ড বলছি কি বলে ইন্টারনাল এনার্জি এন্ড সিভি, এই ক্যালকুলেশন গুলো একটু মানে এদিক ওদিক স্টেপ রয়েছে এবং ডিটেল ক্যালকুলেশন কম রয়েছে। তোমরা খাতায় একটা লিখে নেবে, যা ডাউট সেখানে হচ্ছে কোথার পরে কোনটা এলো, কিছু প্রবলেম যদি হয় ডিটেল ক্যালকুলেশন পরীক্ষার হলেও দেখানো দরকার নেই, তাহলে ডেরিভেশনটা 4 থেকে 5 পাতা বেশি হবে। মোটামুটি এরকম স্টেপেই লিখবে। যদি কারোর লিখতে গিয়ে আনসার কোনো প্রবলেম হয় আমাকে বলবে, ঠিক আছে? এটা কি হয়ে গেল, মিনার শো করছে। ক্লিয়ার এত অবধি? আইসিং মডেল শেষ, তাহলে আমি এরপরে ডেনসিটি অপারেটরে ঢুকবো। হ্যালো দিদি, ইন্টারনাল স্পেসিফিকটা অনসাগারের কি অনসাগারের ক্যালকুলেশন? না না না, আমি এ থেকে নিয়েছিলাম স্পেসিফিকিটার ইন্টারনাল এনার্জিটা, একটা পাত্রিয়া থেকে রয়েছে আর একটা অন্য বই, আমি বলে দেবো কোনটা থেকে রয়েছে। তবে ওদেরও কিছু স্টেপ সেরকম পাবে না, বরং এইখানে নোটে যাও স্টেপ পাবে, ওদের ওখানে স্টেপ নেই।
স্টেপ মোটামুটি এই রকম ভাবে লিখলেই হবে, স্টেপের থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই। লেখাটা একবার, আমারটা তো একটু আগে পরে রয়েছে, লেখাটা একবার গুছিয়ে লিখে নিও যে লং রেঞ্জ প্যারামিটারের পরে এই এনার্জি গুলো আসছে অ্যান্ড অল, এটা একবার লিখে নিও। তবে বেসিক্যালি ম্যাগনেটাইজেশন দেখানোটা অবধি আসা উচিত পরীক্ষায়, কারণ এরপরের ক্যালকুলেশন গুলো একটু মানে অ্যাবসার্ড টাইপ অফ, সব জায়গায় লিখে দেয় যে এই থেকে এই আসছে, ওই থেকে ওই আসছে। সো ঠিক আছে, তাহলে আমি এগোই ইয়েটা, ক্যানোনিক্যাল এনসেম্বল আর ডেন্সিটি ম্যাট্রিক্স এগোই। কোয়েশ্চেনটা পাঠিয়েছো আমাকে। Describe Ising model in Beck-Perry's approximation, find spontaneous model and calculate internal ranges specified at temperatures greater than less than critical temperature. The above approximation. আচ্ছা, তার মানে তোমাকে এইটা দেখাতে হবে, কম্প্যারিজনটা দেখাতে হবে। অ্যাপ্রক্সিমেশন থেকে ইউটা যা আসছে আসছে দেখাবে, সিভির যে কেসগুলো এখানে আছে সেই কেসগুলো এখানে টি টেন্ডিং টু 0, টি গ্রেটার দ্যান টিসি, টি লেস দ্যান টিসিটা আমার লেখা নেই, ঠিক আছে। টি গ্রেটার দ্যান টিসিটা দিয়েছি, টি লেস দ্যান টিসিটা আমি দিয়ে দেবো, আর ফাইনালি এই গ্রাফটা দিতে হবে। কে পাঠিয়েছো এটা আমাকে? দিদি আমি পাঠিয়েছি। হ্যাঁ, তাহলে বুঝতে পারলে, তোমাকে শুধু টি গ্রেটার দ্যান টিসিটা দেখছি আমি লিখেছি, টি লেস দ্যান টিসিটা লিখিনি, আমি ওটা দিয়ে দেবো। বাকি যা যা বললাম ওইটুকু লিখলেই হবে, এক্সট্রা আর এতে কিছু লেখার নেই। Bragg-Williams approximation, you have to calculate the free energy, entropy, specificate spontaneous magnetization with proper diagrams needed and explain. Diagram মানে ওই ডায়াগ্রামটা দেবে, ওই মিন ফিল্ডের যে ডায়াগ্রাম সেটা দেবে, show that the variation spontaneous magnetization with temperature. Magnetization এর ইয়েটা দিয়েছিলাম আমি, দেখে নিচ্ছি। Bragg-Williams এ কি magnetization এরটা রয়েছে? না দিদি ওটা নেই বোধহয়। ম্যাগনেটাইজেশন এরটা নেই মনে হয়, না। ব্র্যাগ-উইলিয়ামস এর ম্যাগনেটাইজেশনের গ্রাফটা দেবো, ঠিক আছে, এই গ্রাফটা দিয়ে দেবো, আর তোমার ওই কোয়েশ্চেনটা, ঠিক আছে। এই দুটো আমাকে একটু লিখে রাখো তো, আমাকে যে হোয়াটসঅ্যাপ করলে একবার চ্যাটে, এই দুটো জিনিস আমাকে দিতে হবে। আর দিদি কন্ট্রাডিকশন পার্ট যেটা আছে ওইটা কি হবে? কোন কন্ট্রাডিকশন পার্টটা? ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। Describe, you have to calculate eto and eto phase explain. Is there any contradiction? Show the radiation of the you have to calculate free energy, entropy, specific and spontaneous magnetic with proper diagram and explain the physics. Is there any contradiction? Contradiction Bragg-Williams দাঁড়াও, টি গ্রেটার দ্যান টিসিটা টি লেস দ্যান টিসি, ওটা আমি লিখে দেবো। ওই টি গ্রেটার দ্যান টিসি আর টি লেস দ্যান টিসিতে দুটো আলাদা রকমের ইয়ে পাবে, বিহেভিয়ারটা পাবে, সেইটা লিখতে হবে, বুঝলে? ওইটা লিখতে হবে, টি গ্রেটার দ্যান টিসি, লেস দ্যান টিসি আর টি ইকুয়াল টু 0-তে। আগের দিন মনে হয় একটা এতে ছিল, দাঁড়াও তো, আগের একটা পিডিএফ এ টি গ্রেটার দ্যান টি লেস দ্যান দেখলাম মনে হলো, এই যে এইখানে দিয়েছিলাম না, টি গ্রেটার দ্যান টিসি, টি লেস দ্যান টিসি, ডি তো না, ম্যাগনেটাইজেশনটা দেওয়া হয়নি। Bragg-Williams এর কন্ট্রাডিকশনটা আমি লিখে পাঠিয়ে দেবো, ওই গ্রাফগুলো দিয়ে কন্ট্রাডিকশনের জায়গাটা কি হবে লিখে পাঠিয়ে দেবো। ও, তোমাদের ম্যাগনেটাইজেশনের গ্রাফ পরে দিয়ে দিয়েছিলাম তো, সেই অ্যাড করে নিতে বলেছিলাম না একটা ছবি পাঠিয়ে, মনে আছে? একটা ছবি পাঠিয়ে বলেছিলাম অ্যাড করতে, একটা স্পেসিফিক হিটের ছিল, একটা ম্যাগনেটাইজেশনের ছিল, এই ছবিটা। দেখো, মার্ক করলাম, এখানে ম্যাগনেটাইজেশনের ডায়াগ্রামটা রয়েছে, সিভি ডায়াগ্রামটাও রয়েছে, কিন্তু কন্ট্রাডিকশন আর ওই দুটো নেচার ওইটা আমাকে ঢুকিয়ে দিতে হবে। পেয়েছো? দিশারি চৌধুরী বললে যে হ্যাঁ দিদি পেয়েছি। ম্যাগনেটাইজেশনটা পেলে কন্ট্রাডিকশনের যে জায়গাটা, ওই জায়গাটা আমি ওই টি গ্রেটার দ্যান টিসি আর টি লেস দ্যান টিসির যে বিহেভিয়ারটা লিখে পাঠিয়ে দেবো তোমাদের, কন্ট্রাডিকশনের জায়গাটা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি এগোবো পরেরটায়, মানে তোমাদের ডেনসিটি অপারেটর ম্যাট্রিক্সে এগোবো তাহলে।
জিজ্ঞেস করে নাও, কিছু জিজ্ঞেস করার হলে 5 মিনিট পরই শুরু করবো। কারা রয়েছে এরা? শর্মিষ্ঠা মাঝি, শর্মিষ্ঠা মাঝি কে রয়েছে? শর্মিষ্ঠা কোথায় চলে গেছে? ফোন এখানে। হ্যালো, বুঝতে পেরেছো আইসিং মডেলে যতটা হয়েছে? হ্যাঁ দিদি। ঠিক আছে, তাহলে আর কারোর কোনো এক্সট্রা কোয়েশ্চেন নেই তো এই পার্ট থেকে জানার? মোটামুটি হয়ে গেছে। ছেলেগুলোর কি খবর? সব তো মেয়েগুলোই কথা বলছে, এরা কোথায় গেল? কোন কলেজ আছো বলো তো যারা রয়েছে? সৌভিক মন্ডল কোন কলেজ? সৌভিক মন্ডল কোন কলেজ? আমার গুরুদাস কলেজ। গুরুদাস। বুঝতে পেরেছো তোমাদের কি এক্সট্রা কোনো কোয়েশ্চেন এখানে রয়েছে যেটা নেই নোটসে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো এক্সট্রা কোয়েশ্চেন কিছু নেই তো? যেমন ওরা জিজ্ঞেস করলো সেই রকম। এই চ্যাটে লেগে গেল গো, এরা মিউট করে কথা বললে কি হয়? যেই বললাম ছেলেদের কি খবর, চ্যাটে লিখতে চলে এলো। হ্যাঁ দিদি বুঝেছি। বাকি সবাই ক্লিয়ার তো? মাইক খারাপ দিদি? যাবো। এটাকে মিলিন চক্রবর্তী? মিলিন কোন কলেজের? মিলিন কোন কলেজের? আমি একটু 5 মিনিট পরেই সেকেন্ড টপিকটা শুরু করছি, কারণ এত কিছু পড়েছো তো তোমাদেরও মাথা হ্যাং করবে, আমারও এবার। বেথুন ডট শুরু করছি। একবার গ্রুপে বলে দাও তো যে একটা থেকে ডেনসিটি অপারেটর ম্যাট্রিক্সটা শুরু করছি। অনেকে হয়তো লিভ করে গেছিল, কেউ একজন বলে দাও তো গ্রুপে যে একটা থেকে ডেনসিটি ম্যাট্রিক্সটা শুরু করবো। সৌরভ সাহা, সৌরভ মন্ডল, তৃষা রয়। তৃষা রয় কোন কলেজ? দিদি বেথুন। বেথুন ব্রেবন এদেরই দিয়েছে এইটা স্পেশাল পেপার, আর কোনো কলেজের দেয়নি? বেথুন ব্রেবন গুরুদাস শুনলাম, আর কোনো কলেজ? একজন কে আমাকে মেসেজ করেছিল আশুতোষ, আর একজনকে মেসেজ করেছিল কি নাম ওর ছিল, কি নাম এস দিয়ে, ওর কোন কলেজ ছিল? আমার বিদ্যাসাগর উইমেন্স, সে কোথায়? কি নাম তোমার যেন ছিল, ভুলে গেছি। আছো তুমি? আগের দিন কি একটা কোয়েশ্চেন করেছিলে হোয়াটসঅ্যাপে? বিদ্যাসাগর উইমেন্স এর কেউ আছো? নেই মনে হয়। ঠিক আছে, একটা থেকে শুরু করবো। আর কারোর কিছু বলার থাকলে, প্রবলেম কিছু হয়ে থাকলে পুরো চ্যাপ্টারটা বলতে পারো, কিছু ডাউট থাকলে। আর কি কোনো অঙ্ক তোমাদের এক্সট্রা দেওয়ার দরকার রয়েছে এই আইসিং মডেল থেকে? যে অ্যাসাইনমেন্টে দুটো অঙ্ক দিয়েছিলাম কেউ করেছিলে? কেউ তো বললে না আমাকে। অনুশ্রীতা, ও তো ওকেই ফোন করেছিলাম, করেছিল অঙ্কগুলো? অনুশ্রীতা? না দিদি, এখনো অঙ্কগুলো করা হয়নি। আচ্ছা, এমনি আমি বলতে ভুলে গেছিলাম, যে অঙ্কগুলো প্রথম ক্লাসে হয়েছিল না সেই অঙ্কগুলোকে ভালোভাবে রেখে দিও, সেগুলো যেন না হারায়। পরের যে থিওরি গুলো যেগুলো তোমাদের অনার্স এর এই অবধি লাগছে ঠিকই, এরপর নেটে জেস্টে কম্পিটিটিভে ওই অঙ্কগুলো আসে আইসিং মডেল থেকে, যেগুলো ফার্স্ট ডে হয়েছিল ওগুলোকে রেখে দিও। ওখানে সব যত প্রিভিয়াস ইয়ার অফ নেট জেস্টে যা আইসিং মডেলের কোয়েশ্চেন সব কভার্ড আপ আছে। এরপর যখন নেটের জন্য টেস্টের জন্য প্রিপেয়ার করবে তখন কিন্তু ওগুলো কাজে আসবে। অঙ্কগুলো রেখে দিও। ওই অঙ্কগুলো বোঝা গেছিল তো? কারো কোনো ডাউট নেই? আইসিং মডেল থেকে একটা প্রশ্ন নেটে আসে, তো এই অঙ্কগুলোই আসে।
ক্লিয়ার? তাহলে আমি শুরু করছি ক্যানোনিক্যালটা। করবো স্টার্ট? হ্যাঁ দিদি। ঠিক আছে। অঙ্কিতা কোন কলেজ? রেবন দিদি। ব্রেবন বেথুনেই দিয়েছে দেখতে পাচ্ছি। মেয়েদেরকেই দিয়েছে বেশি স্ট্যাটিস্টিক্যাল অ্যাডভান্সড এর। আর একটা কি স্পেশালাইজেশন আছে তোমাদের? ন্যানো সায়েন্স না কি একটা আছে না? কমিউনিকেশন আর ন্যানো কি একটা আছে না স্পেশালাইজেশন? ঠিক আছে, চলো। আচ্ছা, কোয়ান্টাম স্ট্যাটমেকের নোটসটার একটা ব্যাপার হচ্ছে, আমি যেই নোটসটা দিয়েছি এটা তো আমি যখন পড়েছি সেই অনুযায়ী করা। তো এখানে কিছুটা ক্লাসিক্যাল রয়েছে, মানে নোটটা এত বড় মানে তোমাদের যে পুরোটা পড়তে হবে এমনটা নয়। বলে দেবো কোন কোন জায়গাগুলো থেকে পড়তে হবে, সেগুলোই পড়বে, এটা প্রথম কথা। আর আমাকে একটু বলো, ক্লাসিক্যাল এর আগের যে টপিকটা ছিল না ক্লাসিক্যালের, সেইটার কি অবস্থা তোমাদের? ক্লাসিক্যালেরটা কি তোমাদের পড়া হয়ে গেছে তো, যেটা কোয়ান্টাম স্ট্যাটমেকের আগে ছিল ক্লাসিক্যাল? ওগুলো পড়েছো? ল্যাঙ্গেভিন্স থিওরি অ্যান্ড অল? ওগুলো পড়া তো তোমাদের? কাজে লাগবে কিন্তু ওগুলো এখানে পড়তে গেলে। ওগুলো কি পড়ানো হয়েছে ক্লাসিক্যালটা? ল্যাঙ্গেভিন্স থিওরি থেকে একটা ল্যাঙ্গেভিন্স থিওরি বলছি, সরি, লিউভিলিস থিওরেম থেকে একটা থিওরি শিওর পাবে। ল্যাঙ্গেভিন্স নয়, ভুল বলেছি, লিউভিলিস থিওরেম যেটা, সেখান থেকে প্রশ্ন পাবেই। একটু আমাকে বলো কেউ যে এই প্রথম পার্টটা ক্লাসিক্যাল মেকের এই জায়গাটা করা আছে কিনা, ক্লাসিক্যাল স্ট্যাট মেকের। তৃষা, কেউ বলো আনমিউট করে। এটা কি পড়ানো হয়েছে তোমাদের ক্লাসে না পড়ানো হয়নি? হ্যাঁ দিদি, সিসি পেপারে হয়েছে। কি পেপারে? কোর্সের পেপারে। মানে কোর্সের ব্যাপারে ওখানেই পড়িয়ে দিয়েছেন তো তোমরা মোটামুটি ল্যাঙ্গেভিন্স বলছি আবার, লিউভিলিস থিওরেম এগুলো সব জানো তাই তো? হ্যাঁ দিদি। ঠিক আছে, যদি কোনো ওইখান থেকে কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন কিভাবে লিখবো মনে হয় তো আমাকে একবার বলবে, আমার ওটা রেডি রয়েছে, যদি লাগে তাহলে বলবে, আমি দিয়ে দিতে পারবো তোমাদের ওই কোয়েশ্চেন আনসার গুলো, যদি লাগে। আর যদি না লাগে তো ইটস ওকে। আচ্ছা, এবার কোয়ান্টাম স্ট্যাটমেক যখন শুরু করছি, প্রথমে আমাকে বলো স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বলের কি ধারণা আছে তোমাদের কাছে? স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বল কি, সেটা তো পড়ে এসছো কোর্সে। স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বলটা কি বলো? কেউ একজন, অনন্যা বলো, স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বল কি পড়েছো? Mental copies of the system having same macrostate but different microstates. হ্যাঁ, এটা ডেফিনিশন। তার মানে যদি বোঝাতে বলে কি বলবে? ম্যাক্রো মাইক্রোর মানে কি? ম্যাক্রো মানে ধরো একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে অনেকগুলো বল ভরেছো এবং সেই বলগুলোর এক একজনের এক একটা ওই মাইক্রোস্কোপিক প্রপার্টি আলাদা আলাদা হবে। তাহলে ওই পুরো ব্যাগটা থেকে তুমি যখন এক একটা বল তুলছো, সেই এক একটা হচ্ছে একটা মাইক্রোস্টেট, আর ওই পুরো ব্যাগটা যেটা সেটা ধরো একটা ম্যাক্রোস্টেট। এবার এই ম্যাক্রোস্টেট যখন তুমি কোয়ান্টাম স্ট্যাটমেকে ঢুকছো, এভরিথিং ইজ বিকামিং প্রবাবিলিস্টিক। প্রবাবিলিস্টিক হয়ে যাওয়া মানে কি? তুমি এই মুহূর্তে, মানে তুমি প্রত্যেকটা ইনস্ট্যান্ট অফ টাইমে যে জিনিসটার মাপছো তার আলাদা আলাদা ভ্যালু পেলেও পেতে পারো, সেটা প্রবাবিলিস্টিক হয়ে যাচ্ছে। সো আমি যদি একটা জিনিসকে দাঁড় করিয়ে তার অনেকগুলো ছবি তুলি, কেন অনেকগুলো ছবি তোলা হয়? একই জিনিসের বারবার ছবিগুলো তুলে তার থেকে একটা আমরা কনক্লুশন ড্র করতে পারি যে না, মোটামুটি এই জিনিসটা এরকমই জিনিস শো করছে। ফলে একই জিনিসের যদি একটা ক্যামেরা দিয়ে বারবার ছবি তোলা হয়, তাহলে যতগুলো ফটোকপি তোমরা পাবে সেগুলোই হচ্ছে এক একটা স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বল। তার মানে যেটা ও বললো যে ডেফিনিশনটা, যে একই মাইক্রোস্টেটের একই ম্যাক্রোস্টেটের মধ্যে থেকে যদি আলাদা আলাদা মাইক্রোস্টেট অনুযায়ী আমরা ভাগ করে নিতে পারি, তাহলে সেই প্রত্যেকটা যে আলাদা আলাদা ছোট ছোট পার্ট পাবে তোমরা সিস্টেমটা, সেইগুলো হচ্ছে এক একটা স্ট্যাটিস্টিক্যাল এনসেম্বল। তো এই প্রথমে কোয়ান্টাম মেকানিক্যাল এনসেম্বল কেন আনছো, কেন কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচটা এখানে এসছে, সেগুলো এখানে বলা রয়েছে। আমি ডিটেলসটায় যাচ্ছি না কারণ তোমাদের তো টাইমটা খুব কম। তো এটা একবার পড়ে নিও ওভারভিউ মতন।
আচ্ছা, তারপরে যেগুলো রয়েছে এগুলো তোমাদের এখন মানে ওভাবে পড়ার দরকার নেই। যদি কখনো মনে হয় যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল কি, ক্যানোনিক্যাল এনসেম্বল কি, তো সেগুলো তো তোমরা করবে, ডেনসিটি ম্যাট্রিক্স বার করবে এক একটা এনসেম্বলের জন্য। এক একটা এনসেম্বল কিভাবে ক্যারেক্টারাইজড হয়, কি কি তার ফিচার, সেগুলো এখানে লেখা রয়েছে, খুব ক্লিয়ারলি লেখা রয়েছে। এগুলো যদি দরকার হয় মনে হয় এখান থেকে পড়তে পারো। তোমাদের মেন শুরুই হচ্ছে এটা z লিমিট, এই যে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এখান থেকে শুরু হচ্ছে। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর মেন কথা কি বলছে? In classical statistical mechanics, a microstate is being given by a point in the gamma space and an ensemble is given by a collection of points in the gamma space. এই যে ব্যাপারটা, ক্লাসিক্যাল এনসেম্বল যখন নিচ্ছ, কতগুলো স্টেট তারা যে একটা ক্লাস্টার করে রয়েছে, সেই পুরো ক্লাস্টারটার মধ্যে থেকে আমরা মানে এই পুরো ক্লাস্টারটাকে কতগুলো এনসেম্বলের একটা কালেকশন হিসেবে ধরে নিই। তাহলে আমরা যদি রো এনসেম্বল বার করি, ডেনসিটি স্টেট মানে কি? ডেনসিটি অফ স্টেট মানে হচ্ছে যেরকম ভাবে ধরো ক্লাসিক্যাল মেকানিক্সে তোমরা কোন একটা পার্টিকুলার পজিশন মোমেন্টামকে স্পেসিফাই করতে পারো, তাই তো? ঠিক একই ভাবে যখন তুমি কোয়ান্টাম মেকানিক্সে করবে, কোয়ান্টাম মেকানিক্সে সেই পজিশন, মোমেন্টাম, এগুলোকে আলাদা করে ফর ইচ এন্ড এভরি পার্টিকেল তুমি লিখতে পারবে না, যেহেতু প্রবাবিলিস্টিক হয়ে যাচ্ছে, তাই ওই একটা অ্যাভারেজ নিয়ে পার করার কনসেপ্ট চলে আসে। সেটাই এখানে কোয়ান্টাম মেকানিক্সে ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট হয়। অর্থাৎ এই ডেনসিটি ম্যাট্রিক্সটা এখানে কি করবে, ক্লাসিক্যাল মেকানিক্সে যেভাবে তুমি এক একটা আলাদা আলাদা প্যারামিটার বা এই পজিশন মোমেন্টাম বার করতে, ঠিক একইভাবে এক একটা এনসেম্বলকে সিম্বলাইজ করার জন্য তোমার এক একটা ডেনসিটি ম্যাট্রিক্স তৈরি হবে। তো কি করলাম আমরা, রো এনসেম্বল যদি আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ডেনসিটিটা বার করতে চাইতাম, কি করতাম, ইন্টিগ্রেশন রো কিউ পিটি এফ, এফটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে, এই ডিগ্রিজ অফ ফ্রিডম বলছি, যে প্যারামিটারটা নিচ্ছ সেইটা, ডি টু দি পাওয়ার 3np, ডি টু দি পাওয়ার 3nq, 3nq by integration rho qpt d to the power 3np d to the power 3nq। এটা কেন? এই জিনিসটা হচ্ছে মোমেন্টাম স্পেস যদি বলো, তাহলে তার যে ভলিউম সেটাকে dqp dqq দিয়ে লেখা হয় ইন 3 ডাইমেনশন। যদি n ডাইমেনশন হয় তার ক্ষেত্রে এইভাবে লেখা হয়, এই যে n ডাইমেনশন বলা ভুল, যদি n পার্টিকলস থাকে সেই ক্ষেত্রে, কারণ সেক্ষেত্রে 3n নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম পেয়ে যাবে যদি নো কনস্ট্রেন্ট প্রেজেন্ট থাকে, কারণ ডিগ্রিজ অফ ফ্রিডমের ফর্মুলা কি, 3n - k। তো সেখান থেকে রো এনসেম্বলটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, তোমরা এই ইকুয়েশনটার সঙ্গে ফ্যামিলিয়ার, ডি রো ডিটি ইকুয়াল টু রো এইচ এর কমিউটেশন প্লাস ডেল রো ডেল টি। এটা তোমরা এর আগেও কোয়ান্টাম মেকানিক্সে পড়ে থাকবে, যখন কোনো এনসেম্বলের টাইম, এই এনসেম্বল অ্যাভারেজের টাইম ভেরিয়েশন দেখতে, সেই ক্ষেত্রে পড়তে। তো একইভাবে আমাদের এই লিউভিলি থিওরেম যেটা তোমরা করেছো, সেই লিউভিলি থিওরেম থেকে আমাদের চলে আসে ডি রো ইকুয়াল টু ডেল রো ডেল টি প্লাস রো এইচ ইকুয়াল টু 0। যদি রোটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, টাইমের উপরে ডিপেন্ড না করে, সেক্ষেত্রে ডেল রো ডেল টি 0 হয়ে যায়, এবং ডি রো ডিটিও তো তোমরা লিউভিলি থিওরেম থেকে 0 পড়েইছো, ফলে রো আর এইচ এর কমিউটেশনটা 0 হবে। এটাকে বক্স করো, এই রো আর এইচ এর কমিউটেশন 0 হবে, এইচটা যেখানে হ্যামিল্টনিয়ান, সেইটা থেকে তোমরা এরপরে সব ইম্পর্টেন্ট যা যা তোমার কি বলবো মানে ক্যালকুলেশন প্রপার্টি বার করবে ডেনসিটি ম্যাট্রিক্সের, সব জায়গায় এই রো আর এইচ এর কমিউটেশনটা যে 0 সেটা তোমাদের লাগবে। এবার কি বলছে, now in quantum mechanical system which compose of indistinguishable entities, as most of the physical systems are, the phase point representation is unstable because the uncertainty principle। এবার আমি ক্লাসিক্যাল মেকানিক্সে আলাদাভাবে p আর x কে মাপতে পারি, কিন্তু যেই কোয়ান্টাম মেকানিক্স কে নিয়ে চলে এলাম, এভরিথিং ইজ বিকামিং প্রবাবিলিস্টিক, এবং তখনই কি হয়, আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমরা পড়েছো যে দুটো ক্যানোনিক্যালি কনজুগেট ভেরিয়েবলকে সাইমালটেনিয়াসলি উইথ অ্যাকিউরেসি মাপা সম্ভব নয়। সুতরাং কোনোভাবেই যেটা আমরা ক্লাসিক্যাল মেকে করতে পারছিলাম যে কিউ পি আলাদা করে মাপছিলাম, সেটা আর মাপতে পারবো না। ঠিক আছে,
So hence a system is represented by the wave function instead of Hamiltonian canonical equation we can use the Schrodinger equation. সুতরাং এই যে লুইভিলি থিওরেম থেকে আমরা একটা হ্যামিল্টনিয়ানের ইন্টারপ্রিটেশনে ডেনসিটি ম্যাট্রিক্স লিখলাম, সেটা থেকে বার করার চেষ্টা করছিলাম প্যারামিটার গুলো, কোয়ান্টাম স্ট্যাটমেক আনলে তখন আর কোনোভাবে হ্যামিল্টনিয়ান দিয়ে আমরা করতে পারবো না, কারণ তখন পি আর কিউ সাইমালটেনিয়াসলি লিখতেই পারবো না। তাই আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনের হেল্প নিতে হবে। শ্রোডিঞ্জার ইকুয়েশন কি? I h cap del psi del t equal to h cap psi. Of course, in the limit of high temperature and low density, the behavior of all physical systems tends to asymptotically forward in classical mechanics. এগুলো কিন্তু কোনোটাই কাটা নয়, এগুলো আমার দাগাতে গিয়ে এরকম তাড়াহুড়োতে হয়েছে, পুরো লাইনটাই থাকবে। কোন কন্ডিশনে এই কোয়ান্টাম রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টে টেন্ড করে যায়, এটাকে ইয়েও তো পড়তে বলো কি, ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল না কি নামে একটা পড়তে, না আনফেস থিওরেম, সরি আনফেস থিওরেম হিসেবে পড়তে। তো সেটাই বেসিক্যালি হচ্ছে কি সময় হয় যদি টেম্পারেচার হাই হয় এবং লো ডেনসিটি থাকে। কোয়ান্টাম মেকানিক্যাল এনসেম্বল থিওরি, এখান থেকে শুরু তোমাদের অ্যাকচুয়ালি ডেনসিটি ম্যাট্রিক্সের ব্যাপারটা। n dash much much greater than 1, এটা কি? We consider an ensemble of n dash identical systems where n dash much much greater than 1, অর্থাৎ একটা পার্টিকেল নয় অনেকগুলো পার্টিকেল রয়েছে এবং তাদের ক্যারেক্টারিস্টিক কি, তারা প্রত্যেকটা হচ্ছে identical system, indistinguishable. The system are characterized by a common Hamiltonian which is denoted by h cap. At time t, the physical states of the various systems in the ensemble will be characterized by the wave function psi rit, where ri denotes the position coordinates relevant to the system under study. So psi k rit, যেখানে k টা কেন দিয়ে দিয়েছে, k system a normalized wave function characterizing the physical state in which the k system of the ensemble happens to be in time t. মানে কি? আমি বললাম স্ট্যাটমেক যেই আনছো তুমি তখন শ্রোডিঞ্জার ইকুয়েশনের টার্মসে লিখছো, লেখার ফলে তুমি একটা ওয়েভ ফাংশন পেলে এবং সেই ওয়েভ ফাংশনটাকে সাই কে আরআইটি, এর মানে কি আমি বলেছি একটা ম্যাক্রো ক্যানোনিক্যাল সিস্টেম থেকে এক একটা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল তুললাম, তার মানে ওটা হচ্ছে কে এর সিস্টেমটা, যেই এনসেম্বলটা তুলেছি। এবার সেটা কোন স্টেটে রয়েছে, সেই কত এক স্টেটে রয়েছে সেটা বোঝাবে ওই আই দিয়ে, অর্থাৎ সাই কে আরআইটিটা কি, ওই কে এনসেম্বলটা আই এর স্টেটে যখন বসে রয়েছে তার ওয়েভ ফাংশন। একটা মাইক্রোস্কোপিক সিস্টেম, এই ম্যাক্রোস্কোপিক এনসেম্বল বা ম্যাক্রোস্কোপিক সিস্টেম থেকে একটা পার্টিকুলার কে এর সিস্টেমকে তুলছি, সেটা আই এর স্টেটে বসে রয়েছে, তার জন্য যে ওয়েভ ফাংশনটা হবে দ্যাট ইজ সাই কে আরআইটি। সাই কে আরআইটি এর কি জিনিসটা সেটা ক্লিয়ার হলো কিনা আমাকে একটু বলো, যে সাই কে আরআইটিটা কি, সাই কে আরআইটিটা কি বোঝা গেছে? At a particular instant of time, kx system in the macroscopic ensemble যেই স্টেটে বসে রয়েছে সেই স্টেটের ওয়েভ ফাংশন হচ্ছে সাই কে আর আইটি। ক্লিয়ার প্রত্যেকের? সাই কে আর আইটিটা কি? অনন্যা, শর্মিষ্ঠা, প্রত্যেকে সাই কে আর আইটি কিনা? সাই কে আর আইটি ক্লিয়ার? যদি এটা বোঝা যায় কি এটা 1 2 ডট 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 করে n অবধি n প্রাইম অবধি রান করবে, the time variation of the wave function psi k t will be determined by the Schrodinger equation। তার মানে আমার যে Schrodinger equationটা কি ছিল, I h cap del psi del t equal to h cap psi। এবার সেই psi গুলোকেই আমি রিপ্লেস করে দিলাম psi কে RIT দিয়ে, করে ইকুয়েশন 1 পেয়ে গেলাম। Introducing a complex set of orthonormal function phi n psi k t। আচ্ছা, এটা তো তোমরা পড়ে এসছো যে যদি ওই বলো যখন তোমরা কোয়ান্টাম মেকানিক্স পড়েছো, হার্মিশিয়ান অপারেটর পড়েছো, সাই যেটা সাইটার ক্যারেক্টারিস্টিক্স পড়তে ওয়েভ ফাংশনের, সেখানে বলতো যে যেহেতু সাই টি মানে ওয়েভ ফাংশনটা কি হতে পারে, কতগুলো অর্থনর্মাল ফাংশনের কম্বিনেশন হিসেবে লেখা যেতে পারে। পড়েছিলে তো এই থিওরিটা? সাইকে অনেক সময় দেখবে তোমরা অঙ্ক করতে গিয়ে c1 psi1 plus c2 psi2 এইভাবে লিখে নাও, লিখে নিয়ে অঙ্কগুলো করো। সেটা লেখা যায় কেন? সেটা তো ওয়েভ ফাংশনের প্রপার্টি থেকে আসে। সুতরাং সেই প্রপার্টিটাই যদি এখানেও লাগাও তাহলে psi kt যেটা, সেটাকে আমি লিখতে পারি অ্যাজ আ ফাংশন, অ্যাজ আ কম্বিনেশন অফ phi n summation over n a n kt phi n। n kt টা বলছি পরে কি,
জাস্ট মাথায় রাখো যে সাইকে ইউ আর রাইটিং ইন আ কম্বিনেশন অফ ফাই এন, কতগুলো ফাই এন এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে পারছো, এবং এটা আসছে ওয়েভ ফাংশনের প্রপার্টি থেকে, যেখানে বেসিক পস্টুলেটস পড়তে সেখান থেকে। এই অবধি ক্লিয়ার? কম্বিনেশনে লিখলাম, ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ দিদি। এবার আসছি এ এন কেটা কি, যেটা ওখানে তোমার C1 C2 করে করে CI আসতো, এখানে সেটাই এ এন কে এর সঙ্গে রিজেম্বল করছে। সো এ এন কেটা কি? দিস ইজ দ্য প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ kth মেম্বার ফর ভেরিয়াস সিস্টেম। প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড তুমি ভেবে দেখো, যখন তোমরা সাই কে সামেশন ওভার CI সামেশন ওভার ICI সাই আই লিখতে, প্রবাবিলিটি বার করতে কিভাবে? মডিউলাস অফ CI এর স্কয়ার করে, মনে পড়ছে? মডিউলাস অফ CI এর স্কয়ার, সেটাই প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড দিত। তাহলে এখানেও যদি সেই একই জিনিস করো, এখানে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউডটা কি থেকে পাবে? এই এ এন কে এর টার্ম থেকে পাবে। ঠিক আছে, তার মানে এ এন কেটা হচ্ছে মডিউলাস অফ CI এর যে স্কয়ার তোমরা লিখতে, সেটার সঙ্গে অনেকটা এক। দেখো তো পরেই লিখেছি, যেটা প্রবাবিলিটির কন্ডিশন ছিল সামেশন ওভার CI এর স্কয়ার ইকুয়াল টু 1, সেটাই হয়ে গেছে এ এন কে টি মড এর স্কয়ার ইকুয়াল টু 1, একদম একই রকম ট্রিটমেন্ট। এবং তারপরে এ এন কে টিটাকে ফাই এন স্টার সাই কে টি ডিটাও দিয়ে লেখা হয়েছে। এটা কিভাবে আসছে বলছি, আগেই প্রবাবিলিটির সঙ্গে যে রিলেট করলাম আমি এ এন কে টি কে, এবং লিখলাম দিস ইজ দ্য প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড অফ দ্য kth মেম্বার ফর ভেরিয়াস সিস্টেমস। এইটা ক্লিয়ার কিনা দেখো, এতদূর বোঝা গেছে? সাই এন কে আমি প্রথমে সাই এন কেটি দিয়ে রিপ্লেস করলাম, কারণ আমি এক একটা স্টেট, এক একটা সিস্টেম কোন স্টেটে বসে রয়েছে সেটা দেখব, এবং তারপরে সেইটাকে আমরা কতগুলো ফাই এন এর লিনিয়ার কম্বিনেশন হিসেবে লিখতে গেলাম। লিখতে গিয়ে আমরা একটা নতুন টার্ম পেলাম, দ্যাট ইজ ANKT, which is nothing but the probability amplitude of the kth member for various systems. এই অবধি যদি বোঝা যায়, তাহলে তারপরে ট্রিটমেন্টটা কিভাবে আসছে সেটা আমি বলবো। ক্লিয়ার এত অবধি? হ্যাঁ দিদি। ক্লিয়ার? আচ্ছা, যে কন্ডিশনটা আমি বললাম সামেশন ওভার ANKT মডেল স্কয়ার ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা থেকেই কিন্তু এই ANKTটাকে লেখা যায় ফাই এন স্টার সাই কেটি ডিটাও হিসেবে। সেই তোমরা যখন ওই কমপ্লেক্স হারমিসিটি অপারেটরের প্রুফ করতে না, সেখানে দেখতে এইরকম ইউজ হতো, ইন্টিগ্রেশনে কিভাবে ভাঙা যায়, সেখান থেকেই আমরা লিখেছি যে ANKT ইজ ইন্টিগ্রেশন অফ ফাই এন স্টার সাই কেটি ডিটাও। খুব ভালো করে বক্স করো এটাকে, এবং মাথায় রাখো, একটা স্টারও মেরে রাখতে পারো, কারণ এই জিনিসটা এরপরে সব ডেনসিটি ম্যাট্রিক্সের যে প্রপার্টি ডেরিভেশন গুলো সেখানে সেখানে তোমাদের লাগবে। ঠিক আছে, এবার বলছে the physical state of the kth system can be described equally in terms of ANKT. The time variation of the coefficients is given by IH cut ANKT dot equal to IH cut integration phi n star psi dot KT detail. যেহেতু ANKT টা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ওভার phi n psi dot psi detail, তাহলে যদি আমি টাইম ভেরিয়েশন টাইম ডেরিভেটিভ করি, কি হয়ে যাবে? ওটাই মাথায় একটা করে ডট বসে যাবে, এবং তার জন্য সাই এর মাথায়ও ডট বসেছে। আর IH কাটটা আমি নিয়ে এসেছি, IH কাটটা নিয়ে আসার কারণ হচ্ছে যাতে আমি ওটাকে এনার্জি অপারেটর যেটা IH কাট ডেল ডেল টি, ওর সঙ্গে একটা কানেকশন আনতে পারি, তাই জন্য IH কাটটা আনা হয়। নাও ইকুয়েশন 1 ইউজ করা হচ্ছে। কোথায় তোমাদের ইকুয়েশন 1? H ক্যাপ, এই যে বললাম যেটা H ক্যাপ মানে কি এনার্জি অপারেটর, তো সেটা কি এই IH কাট ডেল ডেল টি, ওই জন্যই আমি IH কাটটা দিয়ে গুণ করে রেখেছি। ঠিক আছে, তাহলে সেটা যদি লিখে নি, তাহলে IH কাট ANKT ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাই স্টার H ক্যাপ সাই কেটি ডিটাও। কেন? কারণ IH কাট সাই কেটি ডট, তার মানেই হচ্ছে IH কাট ডেল সাই ডেল টি, সেটার মানেই আবার H ক্যাপ সাই কেটি, তাই জন্য সেটাকে এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এই স্টেপটা কি হয়েছে, নাকি আরেকবার রিপিট করব? বলো এই স্টেপটা বুঝতে পারলে কিনা, কি হলো এটা বুঝতে পারলে কিনা বলো, নইলে আমি আরেকবার রিপিট করছি। আচ্ছা দিদি। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে তারপরে কি করলাম, সাই এই ফাই এন স্টারটা রইলো, এবার সাই কেটিটাকে তুমি লিখে দিলে AKMT ফাই এম, মানে ওই যে কম্বিনেশন হিসেবে লেখা যেত সেইটা দিয়ে লিখছি, লিখলাম।
লেখার পরে কি চলে এলো, এবার তাহলে আমি এই পুরো জিনিসটার মধ্যে সামেশন ওভার এইচ এন এম এ এম কেটি লিখে নিলাম, কারণ এই ফাই এন স্টার এইচ ক্যাপ ফাই এম ডিটাও এই জিনিসটা এইচ এন এম অপারেটরকে ডিনোট করছে। এটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ হ্যামিল্টনিয়ান ইন দ্য চোজেন বেসিস। ঠিক আছে, তার মানে আমি এইচ এন এমটাকে নিয়ে এলাম, এই যে ইন্টিগ্রেশন ফাই এন স্টার এইচ ক্যাপ ফাই এম ডি টাউ সেটাকে রিপ্লেস করে দিলাম এইচ এন এম দিয়ে, which is nothing but the matrix representation of Hamiltonian in the chosen basis। এই অবধি ক্লিয়ার? তাহলে তোমার ফাইনাল যে ইকুয়েশন এলো সেটাকে বক্স করবে, দ্যাট ইজ আই এইচ কাট এ এন কে টি ডট ইকুয়াল টু সামেশন ওভার এম এইচ এন এম এ কে এম টি। The physical significance of the coefficients a n k t, এটা কিন্তু important, এই a n k t physical significance টা কি? It is evident that they are the amplitude of k system of the ensemble to be in the ith respective state, এটা I r হয়ে গেছে, এটা ith হবে, এটা একটু কারেক্ট করে নিও, এটা হবে ith respective state phi n, the number a n k t model square at time t finds the k system of the ensemble to be in the particular state phi n, therefore we must have ওই যেটা আমি বললাম কন্ডিশনটা summation over a k n k t model square equal to 1 এবং এটা ভ্যালিড ফর k1 2 ডট 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 করে n প্রাইম অবধি, সেখান থেকে we are defining our density matrix, that is rho mnt equal to 1 by n prime summation over a m kt a n kt, তাদের মডেল স্কোয়ারটা হবে না, হ্যাঁ ওটা স্কোয়ার নয়, তাদের সামেশন by n prime. So we introduce the density operator rho as a function of t as defined by the matrix elements. Here both the diagonal and non-diagonal elements exist and basically they represent the ensemble average of the quantity. কেন ensemble average? আমি কি করলাম, আমি একটা kth সিস্টেম নিলাম, তার mth স্টেটে থাকার একটা probability amplitude নিলাম amkbt, আবার ns স্টেটে থাকার একটা probability amplitude নিলাম, নিয়ে দুটোর অ্যাভারেজ করে দিচ্ছি, কারণ সেটাকে টোটাল নাম্বার অফ পার্টিকেল দিয়ে ভাগ করছি। তার মানে এই জিনিসটা আমাকে কি দিচ্ছে, এই জিনিসটা আমাকে একটা ensemble average of the quantity দিচ্ছে। So this is defined as the density operator। তার মানে ডেনসিটি অপারেটরটা আমার কি, যে এখানে একটা করে নেবে ডেনসিটি, এই জিনিসটা ডেনসিটি ম্যাট্রিক্স, যেহেতু mn সাবস্ক্রিপ্ট লিখেছি আমি এখান থেকে বিভিন্ন এলিমেন্ট লিখবো ভেঙে বলে, বাট পুরো জিনিসটা যদি mn টার্মসে না থাকতো এমনি লিখতাম তখন সেটা হয়ে যেত ডেনসিটি অপারেটর। তাহলে ডেনসিটি অপারেটরের যদি সিগনিফিকেন্স জানতে চাই কি লিখবে, ডেনসিটি অপারেটরটা হচ্ছে একটা এনসেম্বল অ্যাভারেজ অফ আ কোয়ান্টিটি। ক্লিয়ার? এই অবধি কি প্রত্যেকের ক্লিয়ার? অনেকক্ষণের ক্লাস হয়ে গেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। ডেনসিটি অপারেটরটা কি, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি ক্লিয়ার? হ্যাঁ দিদি। বাকিরা কোথায়, তারা কি বুঝতে পারছে নাকি শুধুই শুনে যাচ্ছে? আর যারা রয়েছে দিদি আইএইচ কারের পর থেকে আরেকবার রিপিট করবে ওখানটা। আইএইচ কাটের পর থেকে, আচ্ছা আইএইচ কাট দেখো বেসিক্যালি তুমি যেটা করছিলে সেটা হচ্ছে এ এন কেটির একটা টাইম ডেরিভেটিভ নিচ্ছিলে, তাহলে সেটা করলে কি হতো, ইন্টিগ্রেশন ফাই এন স্টার সাই কেটির মাথায় ডট, কারণ ফাই এনটা তো তোমার টাইম ডিপেন্ডেন্ট নয়, সেটা হতো। আমি একটা পাশে আইএইচ কাট দিয়ে গুণ করলাম, কারণ আমার যে শ্রডিঞ্জার ইকুয়েশনটা ছিল সেটা কিরকম দেখতে ছিল, সেটা দেখতে ছিল এইচ ক্যাপ সাই কেটি ইকুয়াল টু আইএইচ কাট ডেল সাই কে ডেল টি। তার মানে যদি আইএইচ কাট সাই ডট আমি লিখি সেটাকেই আমি রিপ্লেস করতে পারবো উইথ এইচ ক্যাপ সাই কেটি। সেটা করার জন্যই আমি কি করলাম, সেটা আনার জন্য এইটাকে আইএইচ কাট দিয়ে গুণ করলাম। এবার আমি ভেতরে জিনিসটাকে এই পুরো জিনিসটাকে আমি লিখে নিলাম এইচ ক্যাপ সাই কেটি, এবং সেখানে কি করলাম, সাই কেটিটাকে অ্যাজ আ কম্বিনেশন অফ, যেহেতু এ এম কেটি ফাই এম লেখা যায় সেটা সাবস্টিটিউট করলাম, এবং করার পরে আমি এই যে এইচ ক্যাপ ফাই এন স্টার এইচ ক্যাপ ফাই এম, এটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ হ্যামিল্টনিয়ান, সেটাকে এইচ এন এম দিয়ে লিখলাম, লিখে ফাইনালি আই এইচ কাট এ এন কেটি ডট will be equal to summation over m h n m a m k t।
AKMT বা MKT যেটাই বলো সেটা লিখলাম। এইটা হচ্ছে তোমার ইকুয়েশনটা, যেটা তোমার লিউভিলি ইকুয়েশন থেকে আসতো, এই ডেল রো ডেল টি প্লাস কমিউটেটর অফ রো এইচ ইকুয়াল টু ডি রো ডিটি, সেইটাই এখানে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে এবং সেটা দেখতে আসছে এইরকম। তারপরে কি করব, তারপরে আমি জানি যে a and এটা একটা প্রবাবিলি অ্যামপ্লিটিউড দিচ্ছে, তাই সামেশন ওভার k তার মডেল স্কয়ার উইল বি ইকুয়াল টু 1, সেইটা যেহেতু হচ্ছে, সুতরাং সেই কন্ডিশনটা লাগিয়ে আমরা একটা ডেনসিটি অপারেটরকে ইন্ট্রোডিউস করলাম বা ডিফাইন করলাম, যেটা হচ্ছে AMKT এবং ANKT এর প্রোডাক্ট। মানে কি, AMKT মানে হচ্ছে k সিস্টেমটা m এর স্টেটে থাকার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, ANKT মানে হচ্ছে k সিস্টেমটার n এর স্টেটে থাকার প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড, তাদের প্রোডাক্ট করে তাকে টোটাল নাম্বার অফ কি বলে এন প্রাইম, মানে তোমার কতগুলো এনসেম্বল বা কতগুলো সিস্টেম রয়েছে সেটা দিয়ে ভাগ করে দেওয়া। সো দিস ইজ আ কাইন্ড অফ এনসেম্বল অ্যাভারেজ, এবং সেটাকে যদি ম্যাট্রিক্স টার্মসে লিখতে হয় তাই জন্য রো এমএন দিয়ে লিখেছি, দিস ইজ ডেনসিটি ম্যাট্রিক্স। আর এই যে এনসেম্বল অ্যাভারেজটা নেওয়ার প্রসিডিওরটা, সেটা যেই অপারেটর দিয়ে ডিফাইন হয়, দ্যাট ইজ ডেনসিটি অপারেটর। দেখবে এখানে নিচে লেখা রয়েছে পুরোটাই যে ডেনসিটি অপারেটর কি, সেটা কিভাবে এলো অ্যান্ড অল। এবং আমি বলেছি এখানে রো এম এন টার্ম থাকছে, অর্থাৎ এরকম একটা কেস হতেই পারে যখন এম নট ইকুয়াল টু এন, তখন তোমার সেটা হয়ে যাবে রো এন এন। দেখো লেখা রয়েছে রো এন এনটা কি, রো এন এন ইজ দ্য প্রবাবিলিটি অফ আ সিস্টেম chosen at random from the ensemble at time t as it is found in the state phi n। তো অর্থাৎ একটা মানে দুটো জিনিসকেই আমি n এর স্টেটে পাবো, তার প্রবাবিলিটিটা কি হবে, এবং সেটার সামেশনটাও 1 হবে, সেটাও লেখা রয়েছে। এবার যেহেতু তুমি ডেনসিটি অপারেটর বা ডেনসিটি ম্যাট্রিক্স ডিফাইন করে ফেলেছো, সো ডেনসিটি ম্যাট্রিক্সটাকে কি করবে, তার থেকে বিভিন্ন এনসেম্বল অ্যাভারেজ তো তুমি পেলে, এবার বিভিন্ন যে অবজারভেবল গুলো কি, ওই এক একটা প্যারামিটার যেটা মাপছো, এনার্জি মাপছি, তার কি বলে পার্টিশন ফাংশন, এই যে জিনিসগুলো, এগুলো কেন মাপা হয়, ওই অবজারভেবল গুলোর অ্যাভারেজ মাপার জন্য। তাহলে এবার অবজারভেবল গুলোর অ্যাভারেজকে আমি ইন টার্মস অফ দিস ডেনসিটি ম্যাট্রিক্স লিখবো, কিছুই না, যা ছিল তাই থাকবে, ভেতরে শুধু অবজারভেবলের ভ্যালুটা ঢুকে যাবে। যেরকম তোমরা যখন কোয়ান্টাম মেকানিক্সে অ্যাভারেজ বার করো, কি করো, ব্র্যাকেট সাই, মানে কি বলবো, ক্রেট অফ সাই জি, মানে ব্রাক সাই জি ক্রেট সাই এরকম লেখো অ্যাভারেজ করার জন্য। সেটাকে যদি খুলে ইন্টিগ্রেশনে লেখো, কি লেখো, সাই স্টার জি সাই, সেটাই এখানে ডেনসিটি অপারেটর দিয়ে লেখা হয়েছে। এবং অবজারভেবল, যে কোনো অবজারভেবলের অ্যাভারেজকে আমরা লিখবো 1/n প্রাইম সামেশন ওভার k ইকুয়াল টু 1 to n প্রাইম ইন্টিগ্রেশন সাই কে স্টার টি জি সাই কে টি ডি টাউ। এটা হচ্ছে the expectation value of any physical quantity g which is dynamically represented by an operator। তার মানে যেহেতু কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য করেসপন্ডিং অবজারভেবল, তাই আমরা অবজারভেবলটার অ্যাভারেজ বার করতে গেলে যে ফর্মুলাটা ইউজ করব, সেটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 9। ক্লিয়ার এত অবধি সবার? কি করা হলো? ক্লিয়ার তো এত অবধি? হ্যালো, ক্লিয়ার? ডেনসিটি ম্যাট্রিক্সটা কি এতটা ক্লিয়ার হয়েছে যে অবজারভেবলের অ্যাভারেজটা কতটা হলো? হ্যাঁ দিদি। আচ্ছা, আমি কি আজকে ব্রেক করে আবার একটা ক্লাস নেবো, কারণ অনেকেই দেখছি লিভ করেছে, লাঞ্চেরও টাইম, আর অনেকক্ষণ তাড়াতাড়ি রয়েছে, ক্লাসটা চলছে। তাহলে কি ব্রেক নিয়ে আর একটা ক্লাস নিলে বেটার হয় আফটার লাঞ্চ, এই অবধি রেখে, নাকি এখনই কন্টিনিউ করে দেবো? বলো, অনেকক্ষণ চলছে না ক্লাসটা, কতক্ষণ হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে, কনসেন্ট্রেশন থাকছে না, রাইট? তাহলে ব্রেক করে তোমরা আমাকে একটা টাইম বলো, কখন, তোমাদের তো সন্ধ্যেবেলা আবার ইএমটির ক্লাস আছে, কখন করবে বলো ক্লাস? আর যদি মনে, কালকে থেকে তো তোমাদের ইন্টারনাল, আজকেই নিলে বেটার হয় নাকি? জানাও একটু যে কি করব, পরে নেব বাকি ক্লাসটা।
to 5 কলেজের ক্লাস আছে আবার। তাহলে বলো কখন নেব, সবাই মিলে একটা বলো আমাকে যে কখন নিলে সুবিধা হয়, কারণ এখন আমি বুঝতে পারছি 2.5 ঘন্টার উপরে একটা ক্লাস চলছে, কেউ আর মাথায় ঢোকাতে পারছে না জিনিসগুলো। আর একটা ক্লাস হলো মোটামুটি ডেনসিটি ম্যাট্রিক্সটা তোমাদের হয়ে যাবে। বলো আজকে নেব না আবার কালকে করাবো ক্লাস? আজকে তো দিদি তাহলে রাত্রেবেলা আবার ইএনটিরও ক্লাস আছে, তাহলে আরো পরে রাত্রেবেলা যদি একটু ব্রেক দিয়ে 9টার সময় নাও, যদি কারোর প্রবলেম না থাকে। 9টা? হ্যাঁ সবাই রাজি 9টা? না 9টা হবে না আমার, 9টা তো 9টা হবে না, সেই রাত হয়ে যাবে, 9:30টার পর হয়ে যাবে। কালকে কাদের কাদের ইন্টারনাল আছে এখানে? কাদের কাদের ইন্টারনাল কালকে? কালকে কি কারোর ইন্টারনাল আছে এখানে? কারণ নেই তাহলে? এবার আমি পার্টিসিপেন্ট ধরে জিজ্ঞেস করি। কলেজ ওয়াইজ বলছি, বেথুনের নেই, আশুতোষ, আশুতোষের আছে? নেই। ব্রেবনের নেই? না দিদি। আচ্ছা, আর যে কলেজগুলো ছিল কি ওই বিদ্যাসাগর যে পেমেন্ট, সে তো আমি ওকে দেখতেই পেলাম না, ওদেরও নিশ্চয়ই নেই। তাহলে কারোর যদি তোমাদের না থাকে, কালকে যদি নি, কালকে কোনো একটা কনভিনিয়েন্ট টাইম বলো যখন নিলে হবে, 1.5 ঘন্টা টাইম দিলে শেষ হয়ে যাবে এটা। এখন তোমাদের কারোর কনসেন্ট্রেশন রাখা যাচ্ছে না ধরে, সবাই অনেকক্ষণ ধরে ক্লাস করে টায়ার্ড হয়ে গেছে। বলো কখন নেব কালকে ক্লাস? দিদি বিকালের দিকে নিলে ভালো হয়। বিকেলের দিকে? তো আমি কালকে সোমবার, 6টা থেকে রাখি? হ্যাঁ দিদি ঠিক আছে। প্রত্যেকের ঠিক আছে 6টা থেকে? ঠিক আছে। অনন্যা, অঙ্কিতা? হ্যাঁ দিদি হ্যাঁ ঠিক দিদি আছে। আর এই যে ছেলেগুলো কি, সৌরভ সাহাকে প্রথম জয়েন করেছিল আজকে, সৌরভ সাহা কোন কলেজ? বিশ্বদীপ, ঠিক আছে। দিদি 5টা থেকে করলে একটু সুবিধা হতো। 5টা? ঠিক আছে, 5টা থেকেই রাখো, 5টা থেকে 6:30 বা 7টার মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে। সৌরভ সাহাকে আনমিউট করো তো, কোন কলেজ? মাইক ফোন রেখে চলে গেছে লাঞ্চ করে, আনমিউট আর করছে না। ও কোন কলেজ জানো সৌরভ সাহা? ওর মাইক খারাপ, কোন কলেজ ওর, মানে ইন্টারনাল আছে কিনা এটাই আমার জানার বিষয়। গুরুদাস? নেই তো ইন্টারনাল গুরুদাসের? গুরুদাস তো জিজ্ঞেস করলাম না। না, তাহলে সবার ঠিক আছে, কালকে 5টা 15 ধরে রাখো, 5টা থেকে 5টা 15 নেবো তাহলে নেক্সট ক্লাস। ঠিক আছে প্রত্যেকের? আর এই অবধি কারোর কিছু জিজ্ঞেস করার আছে? ডেনসিটি ম্যাট্রিক্স, জাস্ট ডেনসিটি ম্যাট্রিক্সে ঢুকেছি, এই ফর্মালিজমটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা বলো যে যেটুকুনি বললাম সেটাকে রিলেট করতে পারলে কিনা কোয়ান্টামের সঙ্গে, তবে কি এরপরের আরো মানে তোমাদের যে প্রপার্টির প্রুফ গুলো সেগুলো ইম্পর্টেন্ট। আর একবার পরে ডাউট থাকলে জিজ্ঞেস করব। হ্যাঁ দেখে নাও, বেটার তোমরা সবাই এই অবধি দেখে নাও, দেখে আমাকে তাহলে একবার জানিও, তাহলে কালকে সেগুলো ধরে আমি বাকিটা শেষ করে দেবো। তাহলে এই অবধি থাক আজকে। আর আইসিং মডেলের যে কোয়েশ্চেন গুলো রইলো ওগুলো আমি আজকে রাতে দিয়ে দেবো, প্রত্যেকে একবার আইসিং মডেলটা ওভারঅল দেখে নেবে, কিছু ডাউট হলে কিন্তু কাল পরশুর মধ্যেই বলে দেবে, তারপর কিন্তু আইসিং মডেলের কোয়েশ্চেন আর লেখা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে এন্ড করছি ক্লাস এখানে। ওকে দিদি। করো, হ্যাঁ ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা।